আমি জাকিয়া জেরিন অবনী, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। কিন্তু আব্বা ইদানিং আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আমি এত করে বলছি, আব্বা আমি এখন বিয়ে করতে চাই না, আগে অনার্সটা কমপ্লিট করি। কিন্তু কে শোনে কার কথা? আমাকে বিয়ে দিবে এটাই মনে হয় আব্বার মন। গত 2 মাসে 6 বার সেজে গুজে আমাকে ছেলে পক্ষের সামনে যেতে হয়েছে। সবাই আমাকে পছন্দ করলেও আব্বা ছেলে পক্ষকে পছন্দ করেনি। মূল কারণ হচ্ছে যৌতুক দাবি। আব্বার কথা হলো, মেয়েকে এত বড় করছি, লেখাপড়া শিখিয়েছি, তারপর আবার যৌতুক দেব, সেটা কখনো না। আজ আমাকে সপ্তম ছেলেপক্ষ দেখতে আসছে। শুনেছি ছেলে অনেক ধনী। সেজে গুজে ছেলেপক্ষের সামনে বসে আছে। ছেলের মা আমাকে দেখে পছন্দ করছে, ছেলের ভাই ভাবিও পছন্দ করছে। ছেলে দেখি আমার দিকে আর চোখে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। আমি ডুবে চলে এলাম। বড় আপুকে বললাম আমি ছেলের সঙ্গে কথা বলতে চাই। আপু ঠিক আছে বলে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, ছেলের সাথে কথা বলতে চেয়েছিলি, ছাদে যা। আমি ছাদে যেয়ে দেখি ছেলে ও তার ভাবি দাঁড়িয়ে আছে। বললাম, ভাবি আপনি নিচে যান, আমি আপনার দেবরের সাথে কথা বলতে চাই। ভাবি চলে যেতে পা বাড়াতেই ছেলে মনে হয় ভয়ে কেমন হয়ে যাচ্ছে। আমি বললাম, ভয় পাচ্ছেন কেন? আমি কি আপনাকে মেরে ফেলবো? আপনি কি মেয়ে মানুষের সাথে কখনো কথা বলেননি? ছেলেটা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অবাক হয়ে গেলাম। বলে কি, সে নাকি কোনো মেয়ের সাথে কথা বলেনি। আপনার নাম কি আর করেন কি? আমার নাম হিশাম আহমেদ। আমি কিছু করি না। কিছু করেন না মানে? এত বড় ছেলে মায়েরা চলে নিচে বসে থাকেন? না মানে আমি তো অসুস্থ, তাই আম্মু আমাকে অফিসে যেতে দেয় না। কিছু সাইন করতে হলে বাসাতে ফাইল নিয়ে আসে, আমি সাইন করে দেই। আপনি অসুস্থ, কিন্তু আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে। আমি মানুষকে খুব ভয় পাই, কারোর সাথে ঠিকঠাক কথা বলতে পারি না। আম্মু বলে আমি নাকি মানসিকভাবে অসুস্থ। ডাক্তারও তাই বলে। আমার মানসিক সমস্যা আছে, তাই সবসময় আমাকে মেডিসিন খেতে হয়। হিসামের সাথে কথা বলে আমার মনে হয়নি হিসাম মানসিক রোগী। কি নিষ্পাপ শিশুসুলভ চেহারা, চোখের চাহনি মন পাগল করার মতো। আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু হিসামকে দেখে তার প্রেমে পড়ে গেছি। আব্বুও বিয়েতে মত দিয়ে দিচ্ছে। তাদের কোনো কিছু দাবি দেওয়া ছিল না, হিসামের আম্মুর কথা। আমরা মনের মতো বউ পেয়েছি, আর কিছু চাই না। অবনী আমার নিজের মেয়ের মতো থাকবি। আমি চাই অবনী আমাকে তার নিজের মা মনে করে আমার সব কথা শুনবি। আব্বা হিসামের মায়ের কথায় খুব খুশি হয়েছে। আব্বা যেমন ঘরে আমাকে বিয়ে দিবে ভাবছিল, তেমন ঘর পেয়ে বেজায় খুশি। বিয়েটা হয়েই গেল। আমি কখন থেকে ফুলশয্যায় বসে আছি, হিসাম আসছে না। ভাবি হিসামকে নিয়ে রুমে প্রবেশ করে ভাবি চলে যাবার পর আমি হিসামের কাছে গিয়ে বললাম, আমি আপনার বউ, আমাকে ভয় পাচ্ছেন কেন? আজ থেকে আমি আপনি একসাথে ঘুমাবো, সারা জীবন একসাথে থাকবো। একসাথে না ঘুমালে হয় না? আমি না হয় সোফায় ঘুমাবো। আমি তাকে হাত ধরে টান মেরে খাটে এনে বসালাম। সে যেন কেমন ভয় পেয়ে গেল। আর কিছু বলল না, অবুঝ ছেলের মতো শুয়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। এই রাত্রির জন্য হাজারো মেয়ে বুকের স্বপ্ন বেঁধে অপেক্ষা করে। আমিও করেছি। ভাবিনি আমার স্বপ্নে আমার বর এভাবে পানি ঢেলে দিবে। মনের দুঃখ মনে চাপা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে জেগে দেখি হিসাম আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তার মুখের ভাবখানা বাচ্চাদের মতো করে রাখছে। রাতে অবশ্য একটু রাগ হয়েছিল, এখন সমস্ত রাগ উধাও হয়ে গেছে হিসামের মুখের দিকে চেয়ে। আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে হিসামকে ডাক দিলাম। সে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। কাজের মেয়ে এসে বলল, ভাবি খালাম্মা আপনাকে নাস্তা করতে নিচে যেতে বলেছেন, আর এই যে ভাইয়া নাস্তা তাকে বললেন খাইতে।
কাজের মেয়েকে জিজ্ঞাসা করলাম আমি ডাইনিং এ নাস্তা করব আর হিসাম রুমে একা নাস্তা করবে, এটা কেমন কথা? আমি কি করে বলবো কেমন কথা? এই বাসায় কাজে এসেছি অনেক দিন, সবসময় দেখি ভাইয়া খাবারে রুমে পাঠিয়ে দেন। আমি খালাম্মাকে বলেছিলাম ভাইয়া কেন ডাইনিং টেবিলে এসে খায় না। খালাম্মা বলেছেন ভাইয়া অসুস্থ। আচ্ছা, তোমার কি মনে হয় হিসাম মানসিক রোগী? তুমি তো অনেকদিন ধরে এই বাসায় আছো, কখনো কি দেখেছো হিসাম পাগলামি করছে, কাউকে মারধর করছে বা কোনো কিছু ভাঙচুর করছে? না ভাবি, কখনো এমন করেছেন দেখিনি। ভাইয়া খুব শান্ত, কিন্তু মাঝে মাঝে অনেক ভয় পায়। কাউকে দেখলে ভয়ে চুপসে যায়। কেন ভয় পাই, তুমি কি সেই ব্যাপারে কিছু জানো? না ভাবি, কিছু জানি না। খালাম্মা বলেছেন, ডাক্তার না কি বলেছেন ভাইয়ার মাথায় সমস্যা আছে, তাই এমন করে। কাজের মেয়ে চলে যেতে আমি ভাবতে থাকি হিসাম কেন ভয় পায়। যদি সে মানসিক সমস্যায় ভুগতো তাহলে এত শান্ত স্বাভাবিক আচরণ করতে পারতো না। কেমন যেন রহস্য মনে হচ্ছে সব। হিসাম ওয়াশরুম থেকে বের হলে বললাম চলো নিচে যাই নাস্তা করতে। আমার কথায় হিসাম ভয় পেয়ে গেল। সে বলল, আমি নিচে যাব না, তুমি যাও, আমি এখানেই খাবো। অনেক জোর করার পরও হিসাম রুম থেকে বের হলো না। আমি যতই জোর করি সে তত ভয় পায়। নাস্তার টেবিলে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম হিসাম কেন এমন আচরণ করে। শাশুড়ি মা বললেন, সে জন্মের পর থেকে এমন, তাকে মেডিসিন খাইয়ে রাখি সব সময়, না হলে বেশি পাগলামি করে। সকাল দুপুর রাতে 3 বার করে হিসামকে মেডিসিন খাওয়াতে হয়। আমার শাশুড়ি নিজে হাতে মেডিসিন খাইয়ে দেয়। বিয়ের পর আজ আমি বাবার বাসায় যাচ্ছি, হিসাম যেতে যাচ্ছে না। অনেক বুঝিয়ে রাজি করিয়েছি। যাবার সময় শাশুড়ি বারবার সাবধান করে দিল হিসামকে যেন একা না ছাড়ি, তাকে যেন চোখে চোখে রাখি, আর মেডিসিনগুলো যেন ঠিক মতো খাওয়াই। শাশুড়িকে কথা দিলাম, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের কিচ্ছু হবে না, আপনি যা বলছেন তাই করব। আমাদের বাসায় যাবার পর হিসামকে নিয়ে সবাই একসঙ্গে খাবার খেলাম। সে স্বাভাবিকভাবেই খাবার খেলো। আমার মনে অনেকগুলো প্রশ্ন এসে ভিড় করছে। এখানে যদি সে সবার সাথে বসে খাবার খেতে পারে তাহলে তার বাসায় কেন পারে না? সেখানে কেন পাগলামি করে? আমি ভাবনায় মগ্ন ছিলাম। হিসাম বিছানায় শুয়ে আমার মোবাইল নিয়ে টিপাটিপি করছে। আমি হিসামের দিকে তাকাতেই সে বলল, আমি তো মোবাইলে ছবি দেখতে চেয়েছিলাম, কিন্তু ছবি বের করতে পারলাম না। তোমার ফোন ধরেছি বলে তুমি আমাকে মারবে? দেখো, আমি ফোন নষ্ট করিনি, প্লিজ রাগ করো না। আমি তো একদম অবাক হিসামের চোখে মুখে এত ভয় দেখে। আর সে কেন ভাবছে আমি তাকে মারবো? আমি তার কাছে গিয়ে হাতটা ধরে বললাম, কেন ভয় পাচ্ছ? আমার ফোন মানেই তোমার ফোন, আমার সব জিনিসে তোমার অধিকার আছে। আচ্ছা, তোমার কি মোবাইল ফোন নেই? না, জানো, আমার না খুব শখ ছিল মোবাইল ফোনের। আম্মুকে বলেছিলাম তোমাদের সবার মোবাইল আছে, আমাকে একটা মোবাইল কিনে দাও, গেম খেলবো। আম্মু কিনে দেয়নি, বলে তুই একটা পাগল, তোকে মোবাইল কিনে দিয়ে কি করব? বিশ্বাস করো, আমি কিন্তু পাগল না। আমি জানি আমার বরটা পাগল না। শোনো, আজ থেকে আমার মোবাইল তোমাকে দিয়ে দিলাম, তুমি গেম খেলবে, গান শুনবে, ভিডিও দেখবে। সত্যি আমাকে ফোন দিয়ে দিলে? জানো, একবার ভাইয়ার ফোন নিয়ে গেম খেলতে চেয়েছি, ভাইয়া আমাকে অনেক মারছে, বলেছে আর কখনো যেন তোর এত সাহস না দেখি। আমি যত হিসামের কথা শুনছি ততই রহস্যের অতল গহীনে ডুবে যাচ্ছি। নিজের ছোট ভাই মোবাইল ধরেছে বলে তার গায়ে বড় ভাই হয়ে কিভাবে পারলো হাত তুলতে? আর নিজের মা হয়ে ছেলেকে পাগল বলে? সে তো পারতো হিসামকে মোবাইল কিনে দিতে, টাকা পয়সার তো কোনো অভাব নেই। কেন তারা হিসামের সাথে এমন ব্যবহার করে? কিছুই বুঝতে পারছি না, আমাকে জানতেই হবে। হিসামকে অনেকভাবে জিজ্ঞাসা করলাম, কেন মা ভাই তোমার সাথে এমন ব্যবহার করে? আমার কথার উত্তর হিসাম দিতে পারলো না। সে শুধু বলে, আমি অসুস্থ, আমি নাকি তাদের কথা শুনি না, তাই আমার সাথে এমন করে। হিসামের উত্তরে আমি কোনো যুক্তি খুঁজে পাই না।
তার সাথে খারাপ আচরণ করার। আমি আম্মা আব্বাকে সব কিছু খুলে বললাম আর বললাম আমাকে কিছু টাকা দিতে। আমি হিসামকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি দেখতে চাই আসলে তার সমস্যাটা কোথায়। পরের দিন সন্ধ্যায় হিসামকে নিয়ে গেলাম মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার শফিক রহমানের চেম্বারে। তার হিসামকে দেখে হিসামের সাথে কথা বলে আমাকে জানালেন, শুনেন, আমার মনে হয় আপনার স্বামীর মানসিক সমস্যা নেই, কিন্তু আপনি বলছেন সে ভয় পায় আর তার কোনো কথা মনে থাকে না। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, তাই কিছু টেস্ট দিচ্ছি, করিয়ে আমাকে রিপোর্টগুলো দেখান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্টগুলো করালাম। 2 ঘন্টা পর রিপোর্ট পেলাম। রিপোর্ট থেকে ডাক্তার বলল, মিস্টার হিসামের মানসিক কোনো প্রবলেম নেই, তার মস্তিষ্ক সুস্থ স্বাভাবিক, তার ব্লাডে একটু প্রবলেম পাওয়া গিয়েছে, তাকে অনেকদিন যাবত ড্রাগস জাতীয় মেডিসিন সেবন করানো হয়। ডাক্তারের কথা শুনে আমি ওষুধগুলোর নাম বললাম যেগুলো হিসামকে খাওয়ানো হয়। ওষুধের নাম শুনে ডাক্তার শফিক রহমানের চোখ বড় হয়ে গেল। মিস অবনী, আপনি কি বলছেন? আপনি যে মেডিসিনের নাম বললেন সেই মেডিসিনগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর। এই ওষুধ বেশিদিন সেবন করলে মানসিক ভারসাম্যহীন হয়ে মানুষ এই ওষুধের প্রভাবে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, অবশেষে পাগলে পরিণত হয় সেবনকারীকে। ডাক্তারের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। কিছুই ভাবতে পারছি না আমি কিসের জন্য বা কি কারণে মা হয়ে ছেলেকে পাগল বানিয়ে রাখছে। আমি ডাক্তার শফিক রহমানকে বললাম, এখন হিসামকে সুস্থ করে তুলব কিভাবে? যেভাবেই হোক তাকে সুস্থ করতে হবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খাওয়ান, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। দেখবেন ড্রাগস জাতীয় মেডিসিনগুলো যেন আর না খাওয়ানো হয়, তাহলে কিন্তু আপনার হাজবেন্ড সুস্থ হবে না। বাসায় এসে হিসামকে বুঝিয়ে বললাম আমরা যে ডাক্তারের কাছে গিয়েছি সে যেন বাসায় গিয়ে কাউকে না বলে। হিসাম আমাকে কথা দিল সে কাউকে এ বিষয়ে বলবে না। আমার বাসায় 6 দিন ধরে আছি। শাশুড়ি মা ফোন করে বলে দিয়েছে কাল চলে যেতে। আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। তাদের বাসায় গেলে তো হিসামকে আবার ড্রাগস মেডিসিনগুলো খাওয়াবে, আর আমি যে ওষুধগুলো হিসামকে খাওয়াচ্ছি সেগুলো যদি শাশুড়ি মা দেখে ফেলে তাহলে খাওয়াতে দিবে না। কি করব? যাই হোক, ওষুধগুলো আমি ব্যাগে লুকিয়ে নিয়ে যাব আর সময় বুঝে লুকিয়ে খাওয়াবো। হিসামের বাসায় যাবার পর শাশুড়ি মা দৌড়ে এসে হিসামকে জড়িয়ে ধরল। আমার ছেলেটা কয়েকদিন বাসায় ছিল না, বাসাটা পুরো খালি খালি লাগছে, সব সময় শুধু টেনশন হয়েছে। বাবা, তুই ঠিক আছিস তো? আম্মু, আমি ভালো আছি। অবনী আমার খেয়াল রাখছে। আমারও তোমার কথা মনে পড়েছে। জীবনে প্রথম বাইরে কোথাও থাকলাম তোমাকে ছাড়া। মা ছেলের ইমোশনাল কথাবার্তা শুনে আমি থ মেরে দাঁড়িয়ে আছি। শাশুড়ি মা ছেলেকে এত ভালোবাসা দেখাচ্ছে, তাহলে ছেলের ক্ষতি হবে এমন ওষুধ খাওয়াচ্ছেন কেন? নাকি অন্য কোনো চক্রান্ত? হতে পারে তাই। শাশুড়ি মাকে আমার সবকিছু বলতে হবে। রাতে খাবার পর শাশুড়ি মা হিসামকে খাওয়ানোর জন্য ড্রাগস মেডিসিন নিয়ে আসবে। তার আগে শাশুড়ি মাকে এই মরণনাশক মেডিসিনের ব্যাপারে বলতে হবে। আম্মা, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, না বললেই নয়। আপনি কি শুনবেন আমার কথাগুলো? কেন শুনবো না মা? তুমি আমার ছেলের বউ, তুমি যা বলতে চাও মন খুলে বলো। হিসামকে যে মেডিসিনগুলো অনেকদিন যাবৎ খাওয়াচ্ছেন সেগুলো ড্রাগস জাতীয় মেডিসিন। এই মেডিসিন সেবনের প্রভাবে হিসাম মানসিক সমস্যায় ভুগছে। কি বলছো এসব আবু তাবু? আমি হিসামের মা, আকিব আর রিমি হিসামের ভাই ভাবি। এখানে কেউ হিসামের পর না। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই মেডিসিন খেতে দিয়েছে, আর এই মেডিসিন খেয়ে হিসাম ভালো আছি, না হলে পাগলামি করতো। মা, আপনি বিশ্বাস করছেন না তো? ঠিক আছে, আমি আপনাকে এই শহরের নামকরা মানসিক ডাক্তার শফিক রহমানের কাছে নিয়ে যাব। আপনি নিজের কানে শুনে আসবেন এই মেডিসিন কতটা ক্ষতিকর। এই মেডিসিনের জন্যই হিসাম মানসিকভাবে অসুস্থ। কথাগুলো বলে আমি শাশুড়ি মায়ের রুম থেকে বেরিয়ে আসতে পা বাড়াতেই শাশুড়ি মা আমার হাতটা ধরে ফেললেন। কেন হাত ধরলো বুঝে উঠতে না পারার আগেই শাশুড়ি মা বলতে শুরু করলো, দেখো বনি, আমি যখন তোমাকে বিয়ের জন্য দেখতে গিয়েছিলাম তখন তোমাকে বলেছিলাম আমার সমস্ত কথা তোমাকে শুনতে হবে, রাখতে হবে। মাকে জিজ্ঞাসা করলাম, কি কথা রাখতে হবে বলুন? হিসামকে যে মেডিসিন খাওয়াচ্ছি সেগুলো রেগুলার খাওয়াতে হবে। যাই হোক, তুমি কাউকে এটার ব্যাপারে কিছু বলবে না। তোমাকে আমি বিয়ে করিয়ে আনছি, তুমি আমার কথা শোনো।
আশা করি তোমার ভালো হবে। আর যদি বাড়াবাড়ি করো আমাদের কিছু করতে পারবে না, বরং তোমার নিজের ক্ষতি হবে। আপনি মা হয়ে ছেলের জীবন শেষ করে দিচ্ছেন, আবার বলছেন আমাকে আপনার সাথে হাত মেলাতে। হিসাম আমার স্বামী, তার কোনো ক্ষতি আমি চাইবো না। আর বললেন আমার ভালো হবে, কি ভালো হবে বলুন তো? তুমি আমার কথা মতো চললে বসুন্ধরায় আমাদের জমির প্লট আছে, সেটা তোমার নামে লিখে দিব। সেই জমির বাজার দর প্রায় ৫৫ লক্ষ টাকা। তুমি চাইলে আরো টাকা দেব। আচ্ছা দিবেন বুঝলাম, সেই জমি তো হিসামে, তার জমি আমাকে দিবেন তার জীবন নষ্ট করতে? আপনি কি সত্যি হিসামের মা? ভাবতে অবাক লাগে। আমার কথা রাখবে কিনা, হ্যাঁ বা না বলো। আমি ভয় পেয়ে গেলাম শাশুড়ি মায়ের রক্ষমূর্তি রূপ দেখে। এই মহিলা যা খুশি করতে পারে, নিজের জন্য হয়তো আমাকেও মেরে ফেলতে পারে। তার কথা না মানতে চাইলে আমি রাজি হলাম। তার প্রস্তাবে বললাম আমাকে জমি লিখে দিতে হবে, যদি দেন আপনার সব কথা রাখবো। অবশ্যই লিখে দেব। আমি রুমে যেয়ে দেখি হিসাম মোবাইলে আমার পিকচার দেখছে। আমাকে দেখে হাসি হাসি মুখ করে বলল, অবনী, তুমি খুব সুন্দরী, ঠিক যেন পরীর মতো। হিসামকে বললাম তুমি পরী দেখেছো? কিভাবে জানলে আমি পরীর মতো সুন্দরী? দেখিনি, কিন্তু শুনেছি পরীরা খুব সুন্দরী হয়। তুমি সুন্দরী, তাই আমার চোখে তুমিই পরীর মতো সুন্দরী। আজ প্রথম হিসাম আমাকে ভালো করে দেখছে মনে হয়। আমি তাকে বললাম আমি সুন্দরী না, পচা। সুন্দরী হলে আমার বর আমাকে ভালোবাসতো, আদর করত। আমার কথা শুনে হিসাম কি যেন ভাবলো। সে আমার কাছে এসে হাত ধরে বলল, সত্যি অবনী, তুমি খুব সুন্দরী, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো জানো আমি অসুস্থ, মানুষ থেকে ভয় পেতাম, এখন কিন্তু ভয় পাই না তেমন। তুমি যদি আমার পাশে থাকো আমি সুস্থ হয়ে যাব। হিসামের মুখে এমন কথা শুনে আমার চোখে জল চলে আসছে। আমি তাকে জড়িয়ে ধরেছি। হিসাম আমার স্পর্শ পেয়ে কেঁপে উঠল। তার হাত দুটো আমার পিঠের উপর রেখে আমাকে শক্ত করে চেপে ধরল। হিসামের শরীরের স্পর্শ আমাকে পাগল করে দিয়েছে। এতদিনের অপেক্ষা আজ হয়তো পূরণ হবে। দরজায় নক করার শব্দ শুনে আমরা দুজন দুজনকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। শাশুড়ি মা আসছে হিসামকে মেডিসিন খাওয়াতে। আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি পারছি না আমার স্বামীকে রক্ষা করতে। শাশুড়ি মা চলে যাবার পর হিসাম আমাকে বলল, অবনী, আমি তো ভালো হব না এই ড্রাগস মেডিসিন খেলে, তাই না? অবশ্যই তুমি ভালো হবে। শোনো, আমি যা বলছি তুমি তাই করবে। আম্মা যখন তোমাকে মেডিসিন খেতে দিবে, তুমি মুখে পানি নিয়ে পানিটা গিলে খেয়ে ফেলবে। তারপর ট্যাবলেটগুলো মুখে দিবে। ট্যাবলেটগুলো জিভের নিচে রেখে আবার পানি খাবে, যেন আম্মা বুঝতে না পারে। সেদিনের পর থেকে আমার কথা মতো হিসাম অভিনয় করে যাচ্ছে। আমি যে ওষুধগুলো নিয়ে আসছি সেগুলো নিয়মিত খাওয়াচ্ছি। হিসাম এখন আগের থেকে অনেক নরমাল, কিন্তু আমি হিসামকে সাবধান করে দিচ্ছি সে যেন বাসার সবার সাথে আগের মতো ব্যবহার করে। তারা যেন মনে করে তাদেরকে দেখে হিসাম ভয় পায়। বিয়ে হয়েছে 1.5 মাস, আমাদের এখনো শারীরিক সম্পর্ক হয়নি। কি করে হবে? আমি চাইলেই তো আর হবে না, হিসামেরও তো চাইতে হবে। আমাদের মধ্যে জড়িয়ে ধরা, চুমু দেওয়া এতটুকুই হয়েছে। ঘুমের মাঝে অনুভব করলাম আমার পেটের উপর হিসামের হাত। আমি চোখ খুলে চেয়ে দেখি হিসাম ঘুমায়নি, কেমন ছটফট করছে। কি হয়েছে জানতে চাইলাম। কিছু না বলে হিসাম আমাকে জড়িয়ে ধরলো তার বুকে। আমার সারা শরীর শিহরিত হয়ে গেল। আমার এতদিনের স্বপ্ন আজ হিসাম সত্যি করে দিল। হিসামের জন্য ডাক্তার শফিক রহমান যে মেডিসিনগুলো দিয়েছিলেন সেগুলো প্রায় শেষ। আমার তো আবার ডাক্তার শফিক রহমানের সাথে দেখা করতে হবে, কিন্তু কি করে যাব? শাশুড়ি মাকে বললাম অনেকদিন যাবৎ বাসায় যাইনি, আব্বা আম্মাকে খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা, বিকেলে ড্রাইভার তোমাকে দিয়ে আসবে, কাল সকালে নিয়ে আসবি। আপনার ছেলেকে সঙ্গে নিয়ে যায়? না, তার দরকার নেই, তুমি একা যাও। বিকেলে আমি বাসায় গেলাম, ড্রাইভার আমাকে দিয়ে আসলো। সন্ধ্যার সময় আমি আব্বাকে নিয়ে ডাক্তার শফিক রহমানের কাছে গেলাম। এই 1.5 মাসে হিসাম অনেকটা সুস্থ হয়ে গেছে। শুনে আগের দেওয়া ওষুধগুলো নিয়মিত খাওয়াতে বলল। আমি 2 মাসের ওষুধ কিনে নিলাম। পরের দিন সকাল 11টায়
ড্রাইভার এসে হাজির আমাকে নিয়ে যাবার জন্য। আমি শাশুড়ি মায়ের মনে রাখতে তার সব কথা শুনে চলি। আমার উপর শাশুড়ি মায়ের অনেকটা বিশ্বাস জন্মে গেছে। আজ সকালে হিসামের ভাইয়া হিসামের কাছে আসলো একটা ফাইল সাইন করে। হিসাম ফাইলটা সাইন করে দিল। আমি কাছেই ছিলাম, উঁকি মেরে দেখলাম 60 লক্ষ টাকার ডিল। ভাইয়া চলে যেতে হিসামকে জিজ্ঞেস করলাম, সাইন তোমাকে করতে হয় কেন? আম্মু আছে, ভাইয়া আছে, তারা থাকতে তুমি সাইন করো, মানে বুঝলাম না। আব্বু মারা যাওয়ার পর থেকেই সবকিছু সাইন আমাকেই করতে হয়। আই মিন সবকিছুর মালিক তুমি? আম্মু ভাইয়া থাকতে সবকিছুর মালিক তুমি কি করে হলে? মাথায় কিচ্ছু আসছে না। তুমি কিছু জানো? জানলে প্লিজ আমাকে বলো। আমি মনে করতে পারি না, তুমি তো জানো আমার অতীত স্মৃতি মনে নেই। একবার আব্বাসউদ্দিন চাচা আমাকে বলছিল এই সব সম্পদের মালিক তুমি, এই বাসা অফিস সব তোমার। আম্মু চাচার কথা শুনে ফেলে, চাচাকে মেরে বাসা থেকে বের করে দেয় আর বলে কখনো যদি হিসামের আশেপাশে তোকে দেখি চোর বলে পুলিশে দেব। আচ্ছা, তুমি কি জানো ওই চাচা থাকে কোথায়? মনে নেই, কিন্তু আমি মনে করব, যখন মনে পড়বে তোমাকে জানাবো। হিসাম গম্ভীর মুখে ভাবতে শুরু করে দিল। আমি বুঝতে পারলাম হিসামের জীবনের সাথে অনেক অজানা রহস্য জড়িয়ে আছে। আব্বাসউদ্দিন চাচাকে খুঁজে পেলে এই রহস্যের জট খুলবে। মাঝরাতে হিসাম আমাকে ডেকে বলছে, অবনি তাড়াতাড়ি ওঠো, আমার মনে পড়ছে আব্বাসউদ্দিন চাচা কোথায় থাকে। হ্যাঁ শোনা, বলো, তোমার যা যা মনে পড়ে সব বলো। আমি তখন শিখতে পড়ি, সম্ভবত চাচা একদিন আমাকে তার বাসা দেখাতে নিয়ে গিয়েছিল যাত্রাবাড়ির বস্তিতে। অনেকদিন হয়ে গেল, সেখানে চাচা আছে নাকি আমি জানি না। যে করেই হোক চাচাকে খুঁজে বের করব, যদি সে বেঁচে থাকে। চাচাকে খুঁজে বের করতে হলে হাতে কয়েকদিনের সময় নিয়ে যেতে হবে। শাশুড়ি মাকে বললে একদিনের জন্য বাবার বাসায় যেতে দিবে। একদিনে তো চাচাকে খুঁজে নাও পেতে পারি। আব্বাকে ফোন করে বললাম শাশুড়ি মাকে বলতে আমার মা অসুস্থ, তাই আমি যেন কয়েকদিন আম্মার কাছে গিয়ে থাকি। সেখানে কথা অনুযায়ী আব্বা আমার শাশুড়িকে ফোন দিয়ে বলল আমার মায়ের অসুখের কথা। শাশুড়ির 7 দিনের জন্য আমাকে বাবার বাসায় যেতে দিল। হিসামকে সাথে করে নিতে চাইলাম, শাশুড়ি মা রাজি হলো না। যাবার আগে হিসামকে বলে গেলাম সাবধানে থাকতে আর তাদের সাথে ভালোভাবে অভিনয় করতে, তারা যেন কোনোভাবেই বুঝতে না পারে হিসাম এখন সুস্থ। 7 দিন হিসামকে ছেড়ে থাকবো শুনে হিসামের চোখে পানি দেখা যাচ্ছে। অবনি তুমি আমাকে রেখে যাচ্ছ, আমার খুব কষ্ট হচ্ছে। এই কয়দিন তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? তুমি ছাড়া কেউ তো আমাকে ভালোবাসে না। আরে পাগল, কাঁদছো কেন? আমি কিসের জন্য যাচ্ছি তুমি তো জানো। চাচাকে খুঁজে পেলে 2-4 দিনের মধ্যেই চলে আসবো। অনেক বুঝিয়ে হিসামকে শান্ত করে আমি চলে আসলাম। বাবার বাসায় এসে পুরো ঘটনা আম্মা আব্বাকে বললাম। সব শুনে আব্বা বলল কাল সকালে আমরা যাত্রাবাড়ি বস্তিতে যাব। সকালে নাস্তা করে আব্বা আর আমি বের হলাম যাত্রাবাড়ির উদ্দেশ্যে। বস্তিতে গিয়ে অনেকজনের কাছে জানতে চাইলাম আব্বাসউদ্দিন নামে কাউকে চেনে কিনা। কারো কাছ থেকে জানতে পারলাম না। আব্বা বলল অনেকদিন আগের কথা, হয়তো আব্বাসউদ্দিন অনেক আগে এখান থেকে চলে গেছে, তাই কেউ তার খোঁজ নিতে পারছে না। আব্বার যুক্তি আমি মানতে পারছি না। কেউ না কেউ তো আব্বাসউদ্দিন চাচার কথা মনে রাখছে। দরকার হলে পুরো বস্তির ঘরে ঘরে গিয়ে খুঁজবো। সকাল 10টায় আসছি, বিকাল পর্যন্ত খুঁজলাম। চল আজ বাসায় চলে যাই, কাল আরেকবার এসে খুঁজে দেখবো। চলে আসলাম। হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। যদি চাচাকে খুঁজে না পাই তাহলে কি হয়েছে? কিসের জন্য হিসামকে মা হয়ে পাগল বানিয়ে রাখছে কিছুই জানতে পারবো না। রাতে তেমন ঘুম হলো না। চাচাকে না পাওয়ার চিন্তা, হিসাম আমাকে ছাড়া কেমন আছে সেই চিন্তা। আসার সময় হিসাম ছলছল চোখে তাকিয়েছিল। ভাবতেই এখন আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। অনেক ভালোবাসি আমি হিসামকে, সেও আমাকে অনেক ভালোবাসে। না হলে আমি কদিন থাকবো না বলে কান্না করতো না। হিসামকে দেখলে যে কারো মায়া হবে, কিন্তু তার নিজের ফ্যামিলির লোকেরা তার সাথে কেন মানসিকভাবে অত্যাচার করে? কি কারণ? কি অপরাধ করছে হিসাম? চাচাকে পেলে সব জানা যাবে। না
ঘুমিয়ে রাতটা পার করে দিলাম। সকাল হতেই আব্বাকে বললাম, নাস্তা করে তাড়াতাড়ি চলো বস্তিতে যাব। আর আমি এত পাগল হচ্ছিস কেন? যাবো তো। শোন, আল্লাহ চাইলে সব সম্ভব। আমরা আব্বাসউদ্দিনকে অবশ্যই খুঁজে পাবো, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন। আব্বার কথা শুনে চিন্তা ছেড়ে দিলাম। আব্বা তো ঠিকই বলেছেন, আল্লাহ যদি চায় আমাদেরকে সবকিছু জানাতে, অবশ্যই আমরা সত্যিটা জানতে পারবো। বস্তির প্রতিটা ঘরে গিয়ে জিজ্ঞাসা করছি। এক লোক বলল, আব্বাসউদ্দিন নামে একজন আমাদের বস্তিতে ছিল, সে তো অনেকদিন আগে এখান থেকে চলে গেছে। তার এক আত্মীয় আছে, ওই যে রাস্তার মধ্যে দোকান, সেখানে যান, জানতে পারবেন আব্বাসউদ্দিন এখন কই থাকে। লোকটার কথা মতো দোকানিকে গিয়ে জিজ্ঞাসা করলাম আব্বাসউদ্দিন চাচার বিষয়ে। আব্বাসউদ্দিন এখান থেকে চলে গেছে প্রায় 5 বছর। আব্বাসউদ্দিন বছর 2 আগে আমার কাছে আসছিল একটা দরকারি। তখন সে বলেছে সে নাকি কুমিল্লা মুরাদনগর তার গ্রামের বাড়ি থাকে। আঙ্কেল, আপনি যদি চাচার বাড়ির ঠিকানাটা জানেন। জানি, কুমিল্লা মুরাদনগর গিয়ে রিকশায় করে মুরাদনগর ভূমি অফিসের সামনে যেয়ে পায়ে ঘুরে পেছনে দেখতে আব্বাসউদ্দিনের বাড়ি, আর যে কাউকে জিজ্ঞেস করলে বাড়ি দেখিয়ে দেবে। দোকানদার আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে আব্বাকে বললাম, আমি বাসায় চলে যাই, তুমি মহাখালী বাস টার্মিনালে গিয়ে কুমিল্লা যাবার জন্য 2টা টিকিট কেটে নিয়ে আসো। রাতের বাসে কুমিল্লা যাব। রাতে খাবার পর আব্বা আর আমি রেডি হয়ে মহাখালী বাস টার্মিনালে আসলাম। রাত 9টায় বাস ছাড়লো। আমি বরাবরই বাসে উঠলে ঘুমিয়ে পড়ি। আজও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। স্বপ্নে দেখলাম হিসাম খুব মন খারাপ করে বসে আছে, খাবার খাচ্ছে না। স্বপ্নটা দেখে মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। আর ঘুমাতে পারলাম না। হিসামের মুখ শুধু চোখের সামনে ভাসছে। ভোর 4:30টায় কুমিল্লা গিয়ে নামলাম। সেখান থেকে মুরাদনগরের বাসে উঠে মুরাদনগর গেলাম। রিক্সা নিয়ে ভূমি অফিসের সামনে এসে একজনকে জিজ্ঞাসা করলাম আব্বাসউদ্দিন চাচার বাসা কোথায়। লোকটার সাথে করে আব্বাসউদ্দিন চাচার বাসায় নিয়ে গেল আমাদেরকে। চাচা অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আমি সালাম দিয়ে পরিচয় দিলাম। চাচা, আমি অবনী হিসামের বউ। হিসামকে মনে আছে আপনার? আপনি যাকে ছোটবেলায় লালন পালন করেছেন। মা, তুমি আমার হিসামের বউ। আমার হিসাম কেমন আছে? সে এখন অনেক বড় হয়েছে। জানো, হিসামকে আমি অনেক আদর যত্নে বড় করেছি। অনেক বছর হয়ে গেল আমার হিসাম বাবাকে দেখি না, খুব দেখতে ইচ্ছে করে। যখন খুব দেখতেই ইচ্ছে হয়, তাহলে কেন এতগুলো বছরে একবারও হিসামের খোঁজ নেননি? সে কিভাবে আছে, ভালো আছে না খারাপ আছে, অন্তত একবার খোঁজ নিতেন। কি করে খুঁজে নেব? বয়ে হিসামের সাথে এখনো দেখা করতে পারিনি। আর হিসাম বাবাকে তো রাজিয়া বেগম বাসা থেকে বের হতে দেয়নি। আচ্ছা মা, এবার বলো, তুমি আমার খোঁজ পেলে কিভাবে আর কেন আসছো? হিসাম আপনার নাম বলেছিল। আপনি নাকি অনেক কিছু জানেন যা হিসাম জানে না। হিসামের অতীত স্মৃতি কিচ্ছু মনে নেই, তাই তার কাছ থেকে আমি কোনো কিছু জানতে পারিনি। কেন আপন মা ভাই হয়ে হিসামকে পাগল বানিয়ে রাখছে? মা, কাকে বলছো মা? ওই রাক্ষসী রাজিয়া বেগমকে? সে তো হিসামের কেউ হয় না। চাচা, আপনি কি বলছেন? শাশুড়ি মা হিসামের মা না? তাহলে হিসামের মা কোথায়? আকিব ভাইয়া হিসামের ভাই হয় না? চাচা, আপনি পুরো ঘটনা বলুন। হিসাম যখন তার মায়ের পেটে, তখন হিসামের বাবা অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়। কয়েকদিন হাসপাতালে থাকার পর মৃত্যু হয়। মরার আগে সব সম্পত্তি হিসামের মা হাফসা আহমেদের নামে করে দেন। সমস্ত ব্যবসা হাফসা আহমেদ নিজ হাতে সামলায়। হাফসা মেমকে ব্যবসা দেখাশোনায় সাহায্য করেন ম্যানেজার রাকিবুল্লাহ। রকিবুল্লাহ হলো রাজিয়া বেগমের স্বামী আর আকিবের বাবা। হিসাম বাবা যখন 4 বছর, হাফসা মেমের 2টা কিডনি নষ্ট হয়ে যায়। অনেক ডাক্তার দেখিয়েছে মাদ্রাস, আমেরিকাতেও গিয়েছে। ডাক্তার বলেছে লাস্ট মুহূর্তে সমস্যা ধরা পড়েছে, তাই আর বাঁচানো সম্ভব না। 3 মাসের সময় দেয়। হিসামের মা আর বাঁচবে না। এটা শোনার পর উকিল ডেকে এনে সবকিছু হিসামের নামে উইল করে দেন। উইলে লেখা ছিল, আমি আমার সব সম্পত্তি, অফিস, ব্যবসা আমার একমাত্র পুত্র হিসাম আহমদ নামে উইল করে দিলাম। হিসাম যখন প্রাপ্তবয়স্ক হবে এবং বিয়ে করে সন্তানাদি হবে, তখন সেই সহায় সম্পত্তি আসল মালিক হবে। হিসাম সাবালক না হওয়া পর্যন্ত সবকিছু দেখাশোনা করবে রকিবুল্লাহ। আমি তাকে পাওয়ার অফ এটুনি দিয়ে গেলাম। হিসাম খুব মেধাবী শিক্ষার্থী ছিল, সকল ক্লাসে প্রথম হতো। হাফসা ম্যাম মারা যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে হিসামকে আমার হাতে দিয়ে বলেছিল, আমি বেঁচে থাকতে তুমি হিসামের যেভাবে দেখাশোনা করছো, আমি মরে যাবার পর সেভাবে দেখাশোনা করবে।
আব্বাস কথা দাও আমাকে। আমি হাফসা ম্যামকে কথা দিয়েছিলাম হিসামকে নিজের সন্তানের মতো আদর যত্ন করে বড় করব। লেখাপড়ায় হিসাম মেধাবী ছিল বলে রাজিয়া বেগমের হিংসা লাগে। আকিব লেখাপড়াতে ভালো ছিল না। নিজের ছেলে মানুষ হতে পারবে না, অন্যের ছেলে ভালো হবে এটা রাজিয়া বেগম মানতে পারেনি। হিসামকে সে এই ড্রাগস ওষুধগুলো নিয়মিত খেতে দেন। আমি প্রতিবাদ করতে গেলে বলে তুই চাকরের মতো থাক। রাজিয়া বেগমের স্বামী ম্যানেজার রকিবুল্লাহ কি সব জানতেন হিসামকে ড্রাগস খাওয়ানো হচ্ছে? না, সে জানতেন না, সে ভালো মানুষ ছিলেন। আমি তাকে বলেছিলাম আপনার স্ত্রী ছেলে মিলে হিসাম বাবাকে ক্ষতিকারক ওষুধ খাওয়াচ্ছে। সে তার স্ত্রী আর ছেলেকে মারধর করে আর বলে যদি কখনো হিসামের ক্ষতি করতে চাও তাহলে আমি নিজ হাতে তোমাদেরকে পুলিশের হাতে তুলে দেব। রাজিয়া বেগম নিজের ভুল স্বীকার করে। সে আর কখনো এমন কাজ করবে না বলে রাকিবুল্লাহকে কথা দেয়। এর কিছুদিন পর রাকিবুল্লাহ মারা যায়। রকিবুল্লাহ কিভাবে মারা গেছে? সুস্থ মানুষ ছিল, রাতে খাওয়ার পর শুয়েছিল। সকালে রাজিয়া বেগম চিল্লাপাল্লাতে ঘুম ভেঙে যায়। গিয়ে দেখি রকিবুল্লাহ মারা গেছে। রাজিয়া বেগম বলল কিছুক্ষণ আগে প্রেশার বেড়ে অজ্ঞান হয়ে পড়ে পানি ঢালছিলাম, মারা গেল। অনেক কান্নাকাটি করলো রাজিয়া বেগম ও আকিব। কিন্তু আমার মনে সন্দেহ হয়েছে। কি রকম সন্দেহ? রকিবুল্লাহকে মেরে ফেলা হয়েছে? হ্যাঁ, সেরকম সন্দেহ হয়েছে। সন্দেহ করার কারণ আছে। রকিবুল্লাহর কখনোই হাই প্রেশার ছিল না। তাহলে আপনি মনে করেন রকিবুল্লাহকে খুন করেছে রাজিয়া বেগম? হ্যাঁ, খুন করেছে। টাকার জন্য রাজিয়া বেগম সবকিছু করতে পারে। সব ঘটনা শুনে আমি আব্বাসুদ্দিন চাচাকে বললাম আমরা পুলিশকে সব জানাবো। রাজিয়া বেগমের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ করব। সে যে এতগুলো বছর হিসামকে পাগল বানিয়ে রাখছে, হিসামের টাকা আত্মসাৎ করছে, সব কিছু পুলিশকে আপনি বলবেন। চাচা, আপনি আমাদের সঙ্গে চলেন। মা, আমি অসুস্থ, কিভাবে এত দূর যাব? চাচাকে অনেক বুঝিয়ে রাজি করালাম আমাদের সাথে যাবার জন্য। চাচাকে বললাম আপনি আমাদের বাসায় থাকবেন, আমার আম্মা আপনার দেখাশোনা করবে, কোনো চিন্তা করবেন না। চাচা, আপনি কি চান না হিসাম তার অধিকার ফিরে পাক, আর হিসামের সাথে যারা অন্যায় অত্যাচার করেছে তাদের শাস্তি হোক? চাচা বলল চাই, 100 বার চাই। ওই ডাইনি রাক্ষসী রাজিয়া বেগমের আর তার ছেলে আকিবের শাস্তি হোক। সেদিনই আব্বাসুদ্দিন চাচাকে সঙ্গে নিয়ে ঢাকা চলে আসলাম। আব্বার পরিচিত এক উকিল আছে, তার সাথে পরামর্শ করলাম। সে বলল থানায় গিয়ে কেস ফাইল করতে। আব্বা, আমি, আব্বাসুদ্দিন চাচা 3 জন মিলে থানায় গেলাম। ওসি আকমাল শেখ আব্বাসুদ্দিন চাচার কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনে বললেন এত বড় অন্যায় করে কেউ বাঁচতে পারবে না, ওই মহিলাও বাঁচতে পারবে না। আমি কালই আপনাদের বাসায় গিয়ে রাজিয়া বেগমকে আটক করব। তদন্ত করে দেখার পর সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আইন তাকে কঠোর শাস্তি প্রদান করবে। পরের দিন আমি হিসামের কাছে চলে আসলাম। শাশুড়ি মা আমার সাথে রাগারাগি শুরু করে দিল। বলল তোমার মা নাকি অসুস্থ, তাহলে তুমি কুমিল্লা গিয়েছিলে কেন? শাশুড়ি মা জানলো কি করে আমি কুমিল্লা গিয়েছিলাম? আমি বললাম কি বলছেন আম্মু, আমি কিসের জন্য কুমিল্লা যাব? মিথ্যা বলো না, ড্রাইভার তোমাকে দেখছে, তুমি, তোমার বাবা আর একটা বয়স্ক লোক কুমিল্লার বাস থেকে নেমেছো। ধরা পড়ে গেছি। কথা অন্যদিকে ঘুরিয়ে স্বীকার করতে হবে। ও, এই কথা। যে বয়স্ক চাচাকে ড্রাইভার আমাদের সঙ্গে দেখেছে তার বাড়ি কুমিল্লা। সে আমার আব্বুর ফুফাতো ভাই। ঢাকা আসছিল ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে বাসে তুলে দিতে গিয়েছিলাম। শরীর বেশি খারাপ থাকার কারণে কুমিল্লা যেতে পারলেন না। শাশুড়ি মা আমার কথা মেনে নিলেন। আমি তাড়াতাড়ি হিসামের কাছে আসলাম। 4 দিন ধরে হিসামকে দেখি না। রুমে যেয়ে দেখি হিসাম ঘুমাচ্ছে। হিসামের কপালে চুমু দিলাম। সে জেগে উঠল। অবনী, তুমি আসছো? তোমাকে ছাড়া খুব কষ্ট হচ্ছিল আমার। আমারও কষ্ট হয়েছে সোনা, তোমাকে ছাড়া এই 4 দিন থাকতে। হিসাম আমাকে জড়িয়ে ধরছে, আমিও চাপটে ধরে রইলাম কিছুক্ষণ। চাচার বলা কথাগুলো হিসামকে বললাম। হিসামের জীবনে কি ঘটেছিল, যাকে সে মা জেনে আসছে সে তার মা না, আর যাকে বাবা মনে করত সেও তার বাবা না। তাদের কারোর সাথে হিসামের রক্তের সম্পর্ক নেই, তার মা বাবা বেঁচে নেই। সমস্ত কিছু হিসামকে বললাম। আমার কথা শুনে হিসাম স্তব্ধ হয়ে গেছে। হিসাম হয়তো কান্না করে দিবে, তার চোখের কোণায় পানি জমে উঠেছে। জান, মন খারাপ করে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমার পাশে আমি আছি, আল্লাহ তাআলার রহমত আছে, না হলে যে আমি বিয়ের জন্য রাজি ছিলাম না।
তোমাকে দেখার পর তোমার মায়ায় জড়িয়ে গেছি। তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আমার কথায় হিসাম চোখ মুছে আবার আমাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ অবনী, অনেক ভালোবাসি তোমাকে। তুমি না হলে আজ আমি পাগল হয়েই থাকতাম। আরে পাগল, তোমার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, সবকিছু মহান আল্লাহর শুকরিয়া। হিসামকে বললাম, আব্বা পুলিশ নিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সঙ্গে আব্বাসুদ্দিন চাচাও আসবে। পুলিশ তোমাকে যা যা জিজ্ঞেস করবে তুমি ঠিকঠাকভাবে উত্তর দিও। আর শোনো, রাজিয়া বেগম কিন্তু খুব ধৃত মহিলা, পুলিশের সামনে হয়তো মায়া কান্না শুরু করে দিবে, তুমি তার মায়া কান্নায় গলে যেও না। হিসাম বলল, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। পুলিশ নিয়ে আবার চলে আসছে। রাজিয়া বেগম পুলিশ দেখে অবাক। ওসি আকমাল শেখ রাজিয়া বেগমকে বলল, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি সিয়াম আহমেদকে ড্রাগস মেডিসিন সেবন করিয়ে মানসিক রোগী করে রেখেছিলেন। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। আমি কেন আমার নিজের ছেলের সাথে অন্যায় করব? আব্বাসুদ্দিন চাচা ওসিকে বললেন, স্যার, এই মহিলা মিথ্যা বলছে। সে হিসামের মা না, সে ম্যানেজার রকিবুল্লাহর স্ত্রী। হিসামের মা হাফসা আহমেদ হিসামকে 4 বছরে রেখে মারা গেছে। ওসি আকমাল শেখ হিসামের কাছে জানতে চাইল, আপনি বলেন, উনি কি আপনার মা নাকি মা না? ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো কি সত্যি? আপনাকে কি রাজিয়া বেগম অত্যাচার করেছেন? ওসির প্রশ্ন শুনে হিসাম ঘাবড়ে গেলেও পরেক্ষণে বলতে শুরু করলো, আসলে আমি জানি না উনি আমার মা কিনা। আর ছোটবেলার স্মৃতি মনে নেই। আমাকে উনি যে মেডিসিন খাওয়াইছে তাতে আমার স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে পড়ছে। কিন্তু আমি বুঝতে পারি সে আমার মা হতেই পারে না। কোনো মা নিজের ছেলের ক্ষতি চায় না কখনো। মেয়েকে অনেক আদর যত্ন করে আর আমাকে পাগল বলে অবজ্ঞা করে। মা হয়ে এটা কি করতে পারতো? হিসামের কথা অনুযায়ী রাজিয়া বেগম ও আকিবকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। রাজিয়া বেগম স্বীকার করলো সব কিছু হিসামের সম্পত্তি। তার স্বামী সব সম্পত্তি ছোট ছেলে হিসামের নামে উইল করে দিয়ে গেছে। হিসাম তার নিজের পেটের সন্তান। আমি থানায় যেয়ে ওসি আকমাল শেখকে বললাম, রাজিয়া বেগম নিজে আমাকে বলেছে, আমরা হিসামের সাথে যা করছি করতে দাও, বেশি বাড়াবাড়ি করলে তোমার খারাপ হবে। তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে তোমাকে জমি লিখে দিব। এখন আপনিই বলুন, মা হলে এমন করতে পারতো? আসলে কি জানেন, আমি আপনাদের দুই পক্ষের কথা শুনে কনফিউশনে পড়ে যাচ্ছি। আপনারা বলছেন রাজিয়া বেগম সিয়ামের মা না, কিন্তু রাজিয়া বেগম কিছুতেই মানতে চাইছে না সে সিয়ামের মা নয়। স্যার, আপনি বোঝার চেষ্টা করুন। রাজিয়া বেগম আমাকে জমির লোভ দেখিয়েছে, বলেছে তুমি যদি আমার কথা রাখো, আমি যা করি তা প্রতিবাদ না করো, তাহলে আমি তোমাকে জমি লিখে দিব। তাহলে সে কি করে হিসামের মা হন? মা হয়ে ছেলের সাথে এটা করতে পারতো? আমি একটা ডিসিশন দিতে চাই। কি ডিসিশন স্যার? রাজিয়া বেগম ও সিয়ামের ডিএনএ টেস্ট করাবো। ডিএনএ টেস্ট করতে হলে উপর থেকে পারমিশন নিতে হবে। আপনি যদি চান তাহলে আমি সব ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা স্যার, ডিএনএ টেস্টের ব্যবস্থা করেন, তখনই প্রমাণ হয়ে যাবে হিসাম রাজিয়া বেগমের ছেলে কিনা। কয়েকদিন অপেক্ষা করেন, পরে জানতে পারবে কে সত্য কথা বলছে আর কে মিথ্যা বলছে। আমি দোটানায় পড়ে গেলাম। কি আছে ডিএনএ টেস্টের রিপোর্টে? অপেক্ষা করতে থাকলাম। ডিএনএ টেস্টের রিপোর্ট আসলো, প্রমাণিত হলো হিসাম রাজিয়া বেগমের ছেলে না। আকিবের সঙ্গেও রক্তের সম্পর্ক নেই হিসামের। রাজিয়া বেগম আর আকিব আদালতে অপরাধী সাব্যস্ত হলো। রাজিয়া বেগমকে 12 বছর, আকিবকে 8 বছরের জেল দিল আদালত। হিসামকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তার চোখের দিকে তাকাতে পারছি না। অনেক দুঃখী মনে হচ্ছে হিসামকে। আমি তাকে বললাম, শোনো জান, যার কেউ নেই তার আল্লাহ আছে, আর এখন তোমার পাশে আমি তো আছি, ইনশাল্লাহ সারা জীবন থাকবো। আব্বাসুদ্দিন চাচা প্রায় 1 মাস আমাদের বাসায় ছিল। চাচা এসে আমাকে বলছে, বৌমা, সব ঝামেলা শেষ হয়ে গেছে, এখন আমি কুমিল্লা চলে যাই। চাচাকে বললাম আরো কয়টা দিন থেকে যেতে। চাচা বললেন, না বৌমা, অনেকদিন তো থাকলাম, পরে আবার আসবো সময় করে। আমাদের কথার মাঝে হিসাম এসে চাচাকে বলল, চাচা, আমার কি এই দুনিয়াতে রক্তের সম্পর্কের কেউ নেই? সব মানুষের সব কিছু আছে, আমার নেই কেন? তোমার আব্বু এতিমখানায় মানুষ হয়েছে, তার কেউ ছিল না। তোমার আব্বু লেখাপড়ায় ভালো ছিল বলে তাকে এতিমখানা পক্ষ থেকে উচ্চ শিক্ষার সুযোগ দেয়।
তোমার আম্মু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে তখন তোমার আব্বুর সঙ্গে পরিচয় হয়। তোমার আব্বু ভালোবেসে তোমার আম্মুকে বিয়ে করে। এতিম পিতামাতাহীন মেয়েকে বিয়ে করছে বলে তোমার দাদু তোমার আব্বুকে ত্যায্যপুত্র করে। তারপর থেকে তোমার দাদুর বাড়ি আর কারোর সাথে তোমার আব্বুর সম্পর্ক ছিল না। আমার দাদার বাসা কোথায়? আমি তা বলতে পারবো না, তোমার আম্মু নিষেধ করেছে। বললে প্রবলেম কি চাচা? প্লিজ বলুন। হাফসা ম্যাম মনে করতেন তার জন্য তোমার আব্বুকে তোমার দাদু ত্যায্যপুত্র করে। তোমার আব্বু মরার পর কেউ দেখতে আসেনি। তার ছেলে তাদের কাছে গেলে তারা তাকে কখনো দেখতে পারবে না। তোমার আম্মুর ইচ্ছা তুমি যেন কোনোদিন তাদের কাছে না যাও। ঠিক আছে, আমি আমার আম্মুর কথা রাখবো। যারা আমার আম্মুকে মেনে নেয়নি, আব্বুকে ত্যায্য করেছে, মারা যাওয়ার পর নিজের ছেলেকে দেখতে আসেনি, তারা আমার কেউ হতে পারে না। আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হয়েছে। হিশাম নিজে এখন ব্যবসা অফিস দেখাশোনা করে। মাঝে মাঝে আমিও অফিসে যেয়ে হিশামকে হেল্প করি। আমাদের 2জন ছেলে মেয়ে। ছেলে রিয়ান, বয়স 7, আর মেয়ে অথৈ, বয়স 3। হিশাম ছেলে মেয়েদের অনেক ভালোবাসে। হিশাম এখন সবসময় বলে, অবনি দেখো, পৃথিবীতে আমার রক্ত সম্পর্কের কেউ ছিল না, আল্লাহ আমার মা বাবাকে আবার ফিরিয়ে দিয়েছে। আমার সন্তান 2টা, আমার মা আর বাবা। আমার মা বাবা এখন আমাদের সাথে থাকে। হিশাম আম্মা আব্বাকে নিয়ে আসছে। আমি বলছিলাম শ্বশুর শাশুড়ি মেয়ের জামাইয়ের বাসায় থাকবে, লোকে কি বলবে। হিশাম আমার কথা না শুনে নিজে গিয়ে আম্মা আব্বাকে নিয়ে আসছে। সে বলে, এটা বলার বলি, মনে করবো আমার শ্বশুর শাশুড়ি আমার নিজের মা বাবা। আব্বাসুদ্দিন চাচা মারা গিয়েছে কিছুদিন আগে। অনেক অসুস্থ হয়ে পড়েছিল। হিশাম আব্বাসুদ্দিন চাচাকে ঢাকায় এনে চিকিৎসা করিয়েছে আমাদের বাসায় রেখে, তবুও ভালো হয়। আমি হিশামের মতো পবিত্র মনের মানুষকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করি। হিশাম আমাকে স্ত্রী হিসেবে পেয়ে সুখী। আমি যা বলি, যা চাই, হিশাম সব সময় আমার স্বপ্ন পূরণ করতে চাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সংসারে যেন সুখ শান্তি চিরদিন অমলিন থাকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি জাকিয়া জেরিন অবনী, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। কিন্তু আব্বা ইদানিং আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আমি এত করে বলছি, আব্বা আমি এখন বিয়ে করতে চাই না, আগে অনার্সটা কমপ্লিট করি। কিন্তু কে শোনে কার কথা? আমাকে বিয়ে দিবে এটাই মনে হয় আব্বার পণ। গত 2 মাসে 6 বার সেজেগুজে আমাকে ছেলেপক্ষের সামনে যেতে হয়েছে। সবাই আমাকে পছন্দ করলেও আব্বা ছেলেপক্ষকে পছন্দ করেনি। মূল কারণ হচ্ছে যৌতুক দাবি। আব্বার কথা হলো, মেয়েকে এত বড় করছি, লেখাপড়া শিখিয়েছি, তারপর আবার যৌতুক দেব, সেটা কখনো না। আজ আমাকে 7ম ছেলেপক্ষ দেখতে আসছে। শুনেছি ছেলে অনেক ধনী। সেজেগুজে ছেলেপক্ষের সামনে বসে আছে। ছেলের মা আমাকে দেখে পছন্দ করছে, ছেলের ভাই ভাবিও পছন্দ করছে। ছেলে দেখি আমার দিকে আজ চোখে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। আমি ডুবে চলে এলাম। বড় আপুকে বললাম আমি ছেলের সঙ্গে কথা বলতে চাই। আপু ঠিক আছে বলে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, ছেলের সাথে কথা বলতে চেয়েছিলি, ছাদে যা। আমি ছাদে যেয়ে দেখি ছেলে ও তার ভাবি দাঁড়িয়ে আছে। বললাম, ভাবি আপনি নিচে যান, আমি আপনার দেবরের সাথে কথা বলতে চাই। ভাবি চলে যেতে পা বাড়াতেই ছেলে মনে হয় ভয়ে কেমন হয়ে যাচ্ছে। আমি বললাম, ভয় পাচ্ছেন কেন? আমি কি আপনাকে মেরে ফেলবো? আপনি কি মেয়ে মানুষের সাথে কখনো কথা বলেননি? ছেলেটা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অবাক হয়ে গেলাম। বলে কি, সে নাকি কোনো মেয়ের সাথে কথা বলেনি। আপনার নাম কি আর করেন কি? আমার নাম
হিশাম আহমেদ। আমি কিছু করি না। কিছু করেন না মানে? এত বড় ছেলে মায়েরা চলে নিজে বসে থাকেন? না মানে আমি তো অসুস্থ, তাই আম্মু আমাকে অফিসে যেতে দেয় না। কিছু সাইন করতে হলে বাসাতে ফাইল নিয়ে আসে, আমি সাইন করে দেই। আপনি অসুস্থ, কিন্তু আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে। আমি মানুষকে খুব ভয় পাই, কারোর সাথে ঠিকঠাক কথা বলতে পারি না। আম্মু বলে আমি নাকি মানসিকভাবে অসুস্থ, ডাক্তারও তাই বলে। আমার মানসিক সমস্যা আছে, তাই সবসময় আমাকে মেডিসিন খেতে হয়। হিসামের সাথে কথা বলে আমার মনে হয়নি হিসাম মানসিক রোগী। কি নিষ্পাপ শিশুসুলভ চেহারা, চোখের চাহনি মন পাগল করার মতো। আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু হিসামকে দেখে তার প্রেমে পড়ে গেছি। আব্বুও বিয়েতে মত দিয়ে দিয়েছে। তাদের কোনো কিছু দাবি দেওয়া ছিল না, হিসামের আম্মুর কথা। আমরা মনের মতো বউ পেয়েছি, আর কিছু চাই না। অবনী আমার নিজের মেয়ের মতো থাকবি। আমি চাই অবনী আমাকে তার নিজের মা মনে করে আমার সব কথা শুনবি। আব্বা হিসামের মায়ের কথায় খুব খুশি হয়েছে। আব্বা যেমন ঘরে আমাকে বিয়ে দিবে ভাবছিল, তেমন ঘর পেয়ে বেজায় খুশি। বিয়েটা হয়েই গেল। আমি কখন থেকে ফুলসজ্জায় বসে আছি, হিসাম আসছে না। ভাবি হিসামকে নিয়ে রুমে প্রবেশ করে ভাবি চলে যাবার পর আমি হিসামের কাছে গিয়ে বললাম, আমি আপনার বউ, আমাকে ভয় পাচ্ছেন কেন? আজ থেকে আমি আপনি একসাথে ঘুমাবো, সারা জীবন একসাথে থাকবো। একসাথে না ঘুমালে হয় না? আমি না হয় সোফায় ঘুমাবো। আমি তাকে হাত ধরে টান মেরে খাটে এনে বসালাম। সে যেন কেমন ভয় পেয়ে গেল, আর কিছু বলল না। অবুঝ ছেলের মতো শুয়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। এই রাতটির জন্য হাজারো মেয়ে বুকের স্বপ্ন বেঁধে অপেক্ষা করে, আমিও করেছি। ভাবিনি আমার স্বপ্নে আমার বর এভাবে পানি ঢেলে দিবে। মনের দুঃখ মনে চাপা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে জেগে দেখি হিসাম আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তার মুখের ভাবখানা বাচ্চাদের মতো করে রাখছে। রাতে অবশ্য একটু রাগ হয়েছিল, এখন সমস্ত রাগ উধাও হয়ে গেছে হিসামের মুখের দিকে চেয়ে। আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে হিসামকে ডাক দিলাম। সে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। কাজের মেয়ে এসে বলল, ভাবি খালাম্মা আপনাকে নাস্তা করতে নিচে যেতে বলেছেন, আর এই যে ভাইয়া নাস্তা তাকে বললেন খাইতে। কাজের মেয়েকে জিজ্ঞাসা করলাম, আমি ডাইনিং এ নাস্তা করব আর হিসাম রুমে একা নাস্তা করবে, এটা কেমন কথা? আমি কি করে বলবো কেমন কথা? এই বাসায় কাজে এসেছি অনেক দিন, সবসময় দেখি ভাইয়া খাবারে রুমে পাঠিয়ে দেন। আমি খালাম্মাকে বলেছিলাম ভাইয়া কেন ডাইনিং টেবিলে এসে খায় না। খালাম্মা বলেছেন ভাইয়া অসুস্থ। আচ্ছা, তোমার কি মনে হয় হিসাম মানসিক রোগী? তুমি তো অনেকদিন ধরে এই বাসায় আছো, কখনো কি দেখেছো হিসাম পাগলামি করছে, কাউকে মারধর করছে বা কোনো কিছু ভাঙচুর করছে? না ভাবি, কখনো এমন করেছেন দেখিনি। ভাইয়া খুব শান্ত, কিন্তু মাঝে মাঝে অনেক ভয় পায়। কাউকে দেখলে ভয়ে চুপসে যায়। কেন ভয় পাই, তুমি কি সেই ব্যাপারে কিছু জানো? না ভাবি, কিছু জানি না। খালাম্মা বলেছেন, ডাক্তার না কি বলেছেন ভাইয়ার মাথায় সমস্যা আছে, তাই এমন করে। কাজের মেয়ে চলে যেতে আমি ভাবতে থাকি, হিসাম কেন ভয় পায়? যদি সে মানসিক সমস্যায় ভুগতো তাহলে এত শান্ত স্বাভাবিক আচরণ করতে পারতো না। কেমন যেন রহস্য মনে হচ্ছে সব। হিসাম ওয়াশরুম থেকে বের হলে বললাম, চলো নিচে যাই নাস্তা করতে। আমার কথায় হিসাম ভয় পেয়ে গেল। সে বলল, আমি নিচে যাব না, তুমি যাও, আমি এখানেই খাবো। অনেক জোর করার পরও হিসাম রুম থেকে বের হলো না। আমি যতই জোর করি সে তত ভয় পায়। নাস্তার টেবিলে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম, হিসাম কেন এমন আচরণ করে? শাশুড়ি মা বললেন, সে জন্মের পর থেকে এমন, তাকে মেডিসিন খাইয়ে রাখি সব সময়, না হলে বেশি পাগলামি করে। সকাল দুপুর রাতে 3 বার করে হিসামকে মেডিসিন খাওয়াতে হয়। আমার শাশুড়ি নিজে হাতে মেডিসিন খাইয়ে দেয়। বিয়ের পর আজ আমি বাবার বাসায় যাচ্ছি। হিসাম যেতে যাচ্ছে না, অনেক বুঝিয়ে রাজি করিয়েছি। যাবার সময় শাশুড়ি বারবার সাবধান করে দিল, হিসামকে যেন একা না ছাড়ি।
তাকে যেন চোখে চোখে রাখি আর মেডিসিনগুলো যেন ঠিক মতো খাওয়াই। শাশুড়িকে কথা দিলাম, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের কিচ্ছু হবে না, আপনি যা বলছেন তাই করব। আমাদের বাসায় যাবার পর হিশামকে নিয়ে সবাই একসঙ্গে খাবার খেলাম। সে স্বাভাবিকভাবেই খাবার খেলো। আমার মনে অনেকগুলো প্রশ্ন এসে ভিড় করছে। এখানে যদি সে সবার সাথে বসে খাবার খেতে পারে, তাহলে তার বাসায় কেন পারে না? সেখানে কেন পাগলামি করে? আমি ভাবনায় মগ্ন ছিলাম। হিশাম বিছানায় শুয়ে আমার মোবাইল নিয়ে টিপাটিপি করছে। আমি হিশামের দিকে তাকাতেই সে বলল, আমি তো মোবাইলে ছবি দেখতে চেয়েছিলাম, কিন্তু ছবি বের করতে পারলাম না। তোমার ফোন ধরেছি বলে তুমি আমাকে মারবে? দেখো, আমি ফোন নষ্ট করিনি, প্লিজ রাগ করো না। আমি তো একদম অবাক হিশামের চোখে মুখে এত ভয় দেখে। আর সে কেন ভাবছে আমি তাকে মারবো? আমি তার কাছে গিয়ে হাতটা ধরে বললাম, কেন ভয় পাচ্ছ? আমার ফোন মানেই তোমার ফোন, আমার সব জিনিসই তোমার অধিকার আছে। আচ্ছা, তোমার কি মোবাইল ফোন নেই? না, জানো, আমার না খুব শখ ছিল মোবাইল ফোনের। আম্মুকে বলেছিলাম, তোমাদের সবার মোবাইল আছে, আমাকে একটা মোবাইল কিনে দাও, গেম খেলবো। আম্মু কিনে দেয়নি, বলে তুই একটা পাগল, তোকে মোবাইল কিনে দিয়ে কি করব? বিশ্বাস করো, আমি কিন্তু পাগল না। আমি জানি আমার বরটা পাগল না। শোনো, আজ থেকে আমার মোবাইল তোমাকে দিয়ে দিলাম। তুমি গেম খেলবে, গান শুনবে, ভিডিও দেখবে। সত্যি আমাকে ফোন দিয়ে দিলে? জানো, একবার ভাইয়ার ফোন নিয়ে গেম খেলতে চেয়েছি, ভাইয়া আমাকে অনেক মারছে, বলেছে আর কখনো যেন তোর এত সাহস না দেখি। আমি যত হিসামের কথা শুনছি ততই রহস্যের অতল গহীনে ডুবে যাচ্ছি। নিজের ছোট ভাই মোবাইল ধরেছে বলে তার গায়ে বড় ভাই হয়ে কিভাবে পারলো হাত তুলতে? আর নিজের মা হয়ে ছেলেকে পাগল বলে? সে তো পারতো হিসামকে মোবাইল কিনে দিতে। টাকা পয়সার তো কোনো অভাব নেই, কেন তারা হিসামের সাথে এমন ব্যবহার করে? কিছুই বুঝতে পারছি না, আমাকে জানতেই হবে। হিসামকে অনেকভাবে জিজ্ঞাসা করলাম, কেন মা ভাই তোমার সাথে এমন ব্যবহার করে? আমার কথার উত্তর হিসাম দিতে পারলো না। সে শুধু বলে, আমি অসুস্থ, আমি নাকি তাদের কথা শুনি না, তাই আমার সাথে এমন করে। হিসামের উত্তরে আমি কোনো যুক্তি খুঁজে পাই না তার সাথে খারাপ আচরণ করার। আমি আম্মা আব্বাকে সব কিছু খুলে বললাম আর বললাম আমাকে কিছু টাকা দিতে, আমি হিসামকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি দেখতে চাই আসলে তার সমস্যাটা কোথায়। পরের দিন সন্ধ্যায় হিসামকে নিয়ে গেলাম মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার শফিক রহমানের চেম্বারে। তার হিসামকে দেখে হিসামের সাথে কথা বলে আমাকে জানালেন, শুনেন, আমার মনে হয় আপনার স্বামীর মানসিক সমস্যা নেই, কিন্তু আপনি বলছেন সে ভয় পায় আর তার কোনো কথা মনে থাকে না। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, তাই কিছু টেস্ট দিচ্ছি, করিয়ে আমাকে রিপোর্টগুলো দেখান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্টগুলো করালাম। 2 ঘন্টা পর রিপোর্ট পেলাম। রিপোর্ট দেখে ডাক্তার বলল, মিস্টার হিসামের মানসিক কোনো প্রবলেম নেই, তার মস্তিষ্ক সুস্থ স্বাভাবিক, তার ব্লাডে একটু প্রবলেম পাওয়া গিয়েছে, তাকে অনেকদিন যাবত ড্রাগস জাতীয় মেডিসিন সেবন করানো হয়। ডাক্তারের কথা শুনে আমি ওষুধগুলোর নাম বললাম যেগুলো হিসামকে খাওয়ানো হয়। ওষুধের নাম শুনে ডাক্তার শফিক রহমানের চোখ বড় হয়ে গেল। মিস অবনী, আপনি কি বলছেন? আপনি যে মেডিসিনের নাম বললেন সেই মেডিসিনগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর। এই ওষুধ বেশিদিন সেবন করলে মানসিক ভারসাম্যহীন হয়ে মানুষ এই ওষুধের প্রভাবে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, অবশেষে পাগলে পরিণত হয় সেবনকারীকে। ডাক্তারের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। কিছুই ভাবতে পারছি না আমি কিসের জন্য বা কি কারণে মা হয়ে ছেলেকে পাগল বানিয়ে রাখছে। আমি ডাক্তার শফিক রহমানকে বললাম, এখন হিসামকে সুস্থ করে তুলব কিভাবে? যেভাবেই হোক তাকে সুস্থ করতে হবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খাওয়ান, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। দেখবেন ড্রাগস জাতীয় মেডিসিনগুলো যেন আর না খাওয়ানো হয়, তাহলে কিন্তু আপনার হাজবেন্ড সুস্থ হবে না। বাসায় এসে হিসামকে বুঝিয়ে বললাম, আমরা যে ডাক্তারের কাছে গিয়েছি সে যেন বাসায় গিয়ে কাউকে না বলে। হিসাম আমাকে কথা দিল সে কাউকে এ বিষয়ে বলবে না। আমার বাসায় 6 দিন ধরে আছি। শাশুড়ি মা ফোন করে বলে দিয়েছে কাল চলে যেতে।
আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। তাদের বাসায় গেলে তো হিসামকে আবার ড্রাগস মেডিসিনগুলো খাওয়াবে, আর আমি যে ওষুধগুলো হিসামকে খাওয়াচ্ছি সেগুলো যদি শাশুড়ি মা দেখে ফেলে তাহলে খাওয়াতে দিবে না। কি করব? যাই হোক, ওষুধগুলো আমি ব্যাগে লুকিয়ে নিয়ে যাব আর সময় বুঝে লুকিয়ে খাওয়াবো। হিসামের বাসায় যাবার পর শাশুড়ি মা দৌড়ে এসে হিসামকে জড়িয়ে ধরল। আমার ছেলেটা কয়েকদিন বাসায় ছিল না, বাসাটা পুরো খালি খালি লাগছে, সব সময় শুধু টেনশন হয়েছে। বাবা, তুই ঠিক আছিস তো? আম্মু, আমি ভালো আছি। অবনী আমার খেয়াল রাখছে। আমারও তোমার কথা মনে পড়েছে। জীবনে প্রথম বাইরে কোথাও থাকলাম তোমাকে ছাড়া। মা ছেলের ইমোশনাল কথাবার্তা শুনে আমি থ মেরে দাঁড়িয়ে আছি। শাশুড়ি মা ছেলেকে এত ভালোবাসা দেখাচ্ছে, তাহলে ছেলের ক্ষতি হবে এমন ওষুধ খাওয়াচ্ছেন কেন? নাকি অন্য কোনো চক্রান্ত? হতে পারে তাই। শাশুড়ি মাকে আমার সবকিছু বলতে হবে। রাতে খাবার পর শাশুড়ি মা হিসামকে খাওয়ানোর জন্য ড্রাগস মেডিসিন নিয়ে আসবে। তার আগে শাশুড়ি মাকে এই মরণনাশক মেডিসিনের ব্যাপারে বলতে হবে। আম্মা, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, না বললেই নয়। আপনি কি শুনবেন আমার কথাগুলো? কেন শুনবো না মা? তুমি আমার ছেলের বউ, তুমি যা বলতে চাও মন খুলে বলো। হিসামকে যে মেডিসিনগুলো অনেকদিন যাবৎ খাওয়াচ্ছেন সেগুলো ড্রাগস জাতীয় মেডিসিন। এই মেডিসিন সেবনের প্রভাবে হিসাম মানসিক সমস্যায় ভুগছে। কি বলছো এসব আবু তাবু? আমি হিসামের মা, আকিব আর রিমি হিসামের ভাই ভাবি। এখানে কেউ হিসামের পর না। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই মেডিসিন খেতে দিয়েছে, আর এই মেডিসিন খেয়ে হিসাম ভালো আছি, না হলে পাগলামি করতো। মা, আপনি বিশ্বাস করছেন না তো? ঠিক আছে, আমি আপনাকে এই শহরের নামকরা মানসিক ডাক্তার শফিক রহমানের কাছে নিয়ে যাব। আপনি নিজের কানে শুনে আসবেন এই মেডিসিন কতটা ক্ষতিকর। এই মেডিসিনের জন্যই হিসাম মানসিকভাবে অসুস্থ। কথাগুলো বলে আমি শাশুড়ি মায়ের রুম থেকে বেরিয়ে আসতে পা বাড়াতেই শাশুড়ি মা আমার হাতটা ধরে ফেললেন। কেন হাত ধরলো বুঝে উঠতে না পারার আগেই শাশুড়ি মা বলতে শুরু করলো, দেখো বনি, আমি যখন তোমাকে বিয়ের জন্য দেখতে গিয়েছিলাম তখন তোমাকে বলেছিলাম আমার সমস্ত কথা তোমাকে শুনতে হবে, রাখতে হবে। মাকে জিজ্ঞাসা করলাম, কি কথা রাখতে হবে বলুন? হিসামকে যে মেডিসিন খাওয়াচ্ছি সেগুলো রেগুলার খাওয়াতে হবে। যাই হোক, তুমি কাউকে এটার ব্যাপারে কিছু বলবে না। তোমাকে আমি বিয়ে করিয়ে আনছি, তুমি আমার কথা শোনো। আশা করি তোমার ভালো হবে। আর যদি বাড়াবাড়ি করো আমাদের কিছু করতে পারবে না, বরং তোমার নিজের ক্ষতি হবে। আপনি মা হয়ে ছেলের জীবন শেষ করে দিচ্ছেন, আবার বলছেন আমাকে আপনার সাথে হাত মেলাতে। হিসাম আমার স্বামী, তার কোনো ক্ষতি আমি চাইবো না। আর বললেন আমার ভালো হবে। কি ভালো হবে বলুন তো? তুমি আমার কথা মতো চললে বসুন্ধরায় আমাদের জমির প্লট আছে, সেটা তোমার নামে লিখে দিব। সেই জমির বাজার দর প্রায় ৫০ লক্ষ টাকা। তুমি চাইলে আরো টাকা দেব। আচ্ছা, দিবেন বুঝলাম। সেই জমি তো হিসামে, তার জমি আমাকে দিবেন তার জীবন নষ্ট করতে? আপনি কি সত্যি হিসামের মা? ভাবতে অবাক লাগে। আমার কথা রাখবে কিনা, হ্যাঁ বা না বলো। আমি ভয় পেয়ে গেলাম শাশুড়ি মায়ের রক্ষমূর্তি রূপ দেখে। এই মহিলা যা খুশি করতে পারে, নিজের জন্য হয়তো আমাকেও মেরে ফেলতে পারে। তার কথা না মানতে চাইলে আমি রাজি হলাম। তার প্রস্তাবে বললাম, আমাকে জমি লিখে দিতে হবে, যদি দেন আপনার সব কথা রাখবো। অবশ্যই লিখে দেব। আমি রুমে যেয়ে দেখি হিসাম মোবাইলে আমার পিকচার দেখছে। আমাকে দেখে হাসি হাসি মুখ করে বলল, অবনী, তুমি খুব সুন্দরী, ঠিক যেন পরীর মতো। হিসামকে বললাম, তুমি পরী দেখেছো? কিভাবে জানলে আমি পরীর মতো সুন্দরী? দেখিনি, কিন্তু শুনেছি পরীরা খুব সুন্দরী হয়। তুমি সুন্দরী, তাই আমার চোখে তুমিই পরীর মতো সুন্দরী। আজ প্রথম হিসাম আমাকে ভালো করে দেখছে মনে হয়। আমি তাকে বললাম, আমি সুন্দরী না, পচা। সুন্দরী হলে আমার বর আমাকে ভালোবাসতো, আদর করত। আমার কথা শুনে হিসাম কি যেন ভাবলো। সে আমার কাছে এসে হাত ধরে বলল, সত্যি অবনী, তুমি খুব সুন্দরী। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো জানো আমি অসুস্থ, মানুষ থেকে ভয় পেতাম। এখন কিন্তু ভয় পাই না তেমন। তুমি যদি আমার পাশে থাকো আমি সুস্থ হয়ে যাব। হিসামের মুখে এমন কথা শুনে আমার চোখে জল চলে আসছে।
আমি তাকে জড়িয়ে ধরেছি। হিসাম আমার স্পর্শ পেয়ে কেঁপে উঠল। তার হাত দুটো আমার পিঠের উপর রেখে আমাকে শক্ত করে চেপে ধরল। হিসামের শরীরের স্পর্শ আমাকে পাগল করে দিয়েছে। এতদিনের অপেক্ষা আজ হয়তো পূরণ হবে। দরজায় নক করার শব্দ শুনে আমরা দুজন দুজনকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। শাশুড়ি মা আসছে হিসামকে মেডিসিন খাওয়াতে। আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি পারছি না আমার স্বামীকে রক্ষা করতে। শাশুড়ি মা চলে যাবার পর হিসাম আমাকে বলল, অবনী, আমি তো ভালো হব না এই ড্রাগস মেডিসিন খেলে, তাই না? অবশ্যই তুমি ভালো হবে। শোনো, আমি যা বলছি তুমি তাই করবে। আম্মা যখন তোমাকে মেডিসিন খেতে দিবে, তুমি মুখে পানি নিয়ে পানিটা গিলে খেয়ে ফেলবে। তারপর ট্যাবলেটগুলো মুখে দিবে। ট্যাবলেটগুলো জিভের নিচে রেখে আবার পানি খাবে, যেন আম্মা বুঝতে না পারে। সেদিনের পর থেকে আমার কথা মতো হিসাম অভিনয় করে যাচ্ছে। আমি যে ওষুধগুলো নিয়ে আসছি সেগুলো নিয়মিত খাওয়াচ্ছি। হিসাম এখন আগের থেকে অনেক নরমাল, কিন্তু আমি হিসামকে সাবধান করে দিচ্ছি সে যেন বাসার সবার সাথে আগের মতো ব্যবহার করে। তারা যেন মনে করে তাদেরকে দেখে হিসাম ভয় পায়। বিয়ে হয়েছে 1.5 মাস, আমাদের এখনো শারীরিক সম্পর্ক হয়নি। কি করে হবে? আমি চাইলেই তো আর হবে না। হিসামেরও তো চাইতে হবে। আমাদের মধ্যে জড়িয়ে ধরা, চুমু দেওয়া এতটুকুই হয়েছে। ঘুমের মাঝে অনুভব করলাম আমার পেটের উপর হিসামের হাত। আমি চোখ খুলে চেয়ে দেখি হিসাম ঘুমায়নি, কেমন ছটফট করছে। কি হয়েছে জানতে চাইলাম। কিছু না বলে হিসাম আমাকে জড়িয়ে ধরলো তার বুকে। আমার সারা শরীর শিহরিত হয়ে গেল। আমার এতদিনের স্বপ্ন আজ হিসাম সত্যি করে দিল। হিসামের জন্য ডাক্তার শফিক রহমান যে মেডিসিনগুলো দিয়েছিল সেগুলো প্রায় শেষ। আমার তো আবার ডাক্তার শফিক রহমানের সাথে দেখা করতে হবে, কিন্তু কি করে যাব? শাশুড়ি মাকে বললাম অনেকদিন যাবৎ বাসায় যাই না, আব্বা আম্মাকে খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা, বিকেলে ড্রাইভার তোমাকে দিয়ে আসবে, কাল সকালে নিয়ে আসবি। আপনার ছেলেকে সঙ্গে নিয়ে যায়? না, তার দরকার নেই, তুমি একা যাও। বিকেলে আমি বাসায় গেলাম, ড্রাইভার আমাকে দিয়ে আসলো। সন্ধ্যার সময় আমি আব্বাকে নিয়ে ডাক্তার শফিক রহমানের কাছে গেলাম। এই 1.5 মাসে হিসাম অনেকটা সুস্থ হয়ে গেছে। শুনে আগের দেওয়া ওষুধগুলো নিয়মিত খাওয়াতে বলল। আমি 2 মাসের ওষুধ কিনে নিলাম। পরের দিন সকাল 11টায় ড্রাইভার এসে হাজির আমাকে নিয়ে যাবার জন্য। আমি শাশুড়ি মায়ের মনে রাখতে তার সব কথা শুনে চলি। আমার উপর শাশুড়ি মায়ের অনেকটা বিশ্বাস জন্মে গেছে। আজ সকালে হিসামের ভাইয়া হিসামের কাছে আসলো একটা ফাইল সাইন করে। হিসাম ফাইলটা সাইন করে দিল। আমি কাছেই ছিলাম, উঁকি মেরে দেখলাম 60 লক্ষ টাকার ডিল। ভাইয়া চলে যেতে হিসামকে জিজ্ঞেস করলাম, সাইন তোমাকে করতে হয় কেন? আম্মু আছে, ভাইয়া আছে, তারা থাকতে তুমি সাইন করো, মানে বুঝলাম না। আব্বু মারা যাওয়ার পর থেকেই সবকিছু সাইন আমাকেই করতে হয়। আই মিন সবকিছুর মালিক তুমি? আমরা ভাইয়া থাকতে সবকিছুর মালিক তুমি কি করে হলে? মাথায় কিচ্ছু আসছে না। তুমি কিছু জানো? জানলে প্লিজ আমাকে বলো। আমি মনে করতে পারি না, তুমি তো জানো আমার অতীত স্মৃতি মনে নেই। একবার আব্বাসউদ্দিন চাচা আমাকে বলছিল এই সব সম্পদের মালিক তুমি, এই বাসা অফিস সব তোমার। আম্মু চাচার কথা শুনে ফেলে, চাচাকে মেরে বাসা থেকে বের করে দেয়, আর বলে কখনো যদি হিসামের আশেপাশে তোকে দেখি চোর বলে পুলিশে দেব। আচ্ছা, তুমি কি জানো ওই চাচা থাকে কোথায়? মনে নেই, কিন্তু আমি মনে করব, যখন মনে পড়বে তোমাকে জানাবো। হিসাম গম্ভীর মুখে ভাবতে শুরু করে দিল। আমি বুঝতে পারলাম হিসামের জীবনের সাথে অনেক অজানা রহস্য জড়িয়ে আছে। আব্বাসউদ্দিন চাচাকে খুঁজে পেলে এই রহস্যের জট খুলবে। মাঝরাতে হিসাম আমাকে ডেকে বলছে, অবনী তাড়াতাড়ি ওঠো, আমার মনে পড়ছে আব্বাসউদ্দিন চাচা কোথায় থাকে। হ্যাঁ শোনা, বলো, তোমার যা যা মনে পড়ে সব বলো। আমি তখন চিকচে পড়ি। সম্ভবত চাচা একদিন আমাকে তার বাসা দেখাতে নিয়ে গিয়েছিল, যাত্রাবাড়ির বস্তিতে। অনেকদিন হয়ে গেল, সেখানে চাচা আছে নাকি আমি জানি না।
যে করেই হোক চাচাকে খুঁজে বের করব, যদি সে বেঁচে থাকে। চাচাকে খুঁজে বের করতে হলে হাতে কয়েকদিনের সময় নিয়ে যেতে হবে। শাশুড়ি মাকে বললে একদিনের জন্য বাবার বাসায় যেতে দিবে। একদিনে তো চাচাকে খুঁজে নাও পেতে পারি। আব্বাকে ফোন করে বললাম শাশুড়ি মাকে বলতে আমার মা অসুস্থ, তাই আমি যেন কয়েকদিন আম্মার কাছে গিয়ে থাকি। সেখানে কথা অনুযায়ী আব্বা আমার শাশুড়িকে ফোন দিয়ে বলল আমার মায়ের অসুখের কথা। শাশুড়ির 7 দিনের জন্য আমাকে বাবার বাসায় যেতে দিল। হিসামকে সাথে করে নিতে চাইলাম, শাশুড়ি মা রাজি হলো না। যাবার আগে হিসামকে বলে গেলাম সাবধানে থাকতে আর তাদের সাথে ভালোভাবে অভিনয় করতে। তারা যেন কোনোভাবেই বুঝতে না পারে হিসাম এখন সুস্থ। 7 দিন হিসামকে ছেড়ে থাকবো শুনে হিসামের চোখে পানি দেখা যাচ্ছে। অবনী, তুমি আমাকে রেখে যাচ্ছ? আমার খুব কষ্ট হচ্ছে। এই কয়দিন তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? তুমি ছাড়া কেউ তো আমাকে ভালোবাসে না। আরে পাগল, কাঁদছো কেন? আমি কিসের জন্য যাচ্ছি তুমি তো জানো। চাচাকে খুঁজে পেলে 2-4 দিনের মধ্যেই চলে আসবো। অনেক বুঝিয়ে হিসামকে শান্ত করে আমি চলে আসলাম। বাবার বাসায় এসে পুরো ঘটনা আম্মা আব্বাকে বললাম। সব শুনে আব্বা বলল কাল সকালে আমরা যাত্রাবাড়ি বস্তিতে যাব। সকালে নাস্তা করে আব্বা আর আমি বের হলাম যাত্রাবাড়ির উদ্দেশ্যে। বস্তিতে গিয়ে অনেকজনের কাছে জানতে চাইলাম আব্বাসউদ্দিন নামে কাউকে চেনে কিনা। কারো কাছ থেকে জানতে পারলাম না। আব্বা বলল অনেকদিন আগের কথা, হয়তো আবাসুদ্দিন অনেক আগে এখান থেকে চলে গেছে, তাই কেউ তার খোঁজ নিতে পারছে না। আব্বার যুক্তি আমি মানতে পারছি না। কেউ না কেউ তো আব্বাসউদ্দিন চাচার কথা মনে রাখছে। দরকার হলে পুরো বস্তির ঘরে ঘরে গিয়ে খুঁজবো। সকাল 10টায় আসছি, বিকাল পর্যন্ত খুঁজলাম। চল আজ বাসায় চলে যাই, কাল আরেকবার এসে খুঁজে দেখবো। চলে আসলাম। হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। যদি চাচাকে খুঁজে না পাই তাহলে কি হয়েছে? কিসের জন্য হিসামকে মা হয়ে পাগল বানিয়ে রাখছে? কিছুই জানতে পারবো না। রাতে তেমন ঘুম হলো না। চাচাকে না পাওয়ার চিন্তা, হিসাম আমাকে ছাড়া কেমন আছে সেই চিন্তা। আসার সময় হিসাম ছলছল চোখে তাকিয়েছিল। ভাবতেই এখন আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। অনেক ভালোবাসি আমি হিসামকে, সেও আমাকে অনেক ভালোবাসে। না হলে আমি কদিন থাকবো না বলে কান্না করতো না। হিসামকে দেখলে যে কারো মায়া হবে, কিন্তু তার নিজের ফ্যামিলির লোকেরা তার সাথে কেন মানসিকভাবে অত্যাচার করে? কি কারণ? কি অপরাধ করছে হিসাম? চাচাকে পেলে সব জানা যাবে। না ঘুমিয়ে রাতটা পার করে দিলাম। সকাল হতেই আপাকে বললাম নাস্তা করে তাড়াতাড়ি চলো, বস্তিতে যাব। আর আমি এত পাগল হচ্ছিস কেন? যাবো তো। শোন, আল্লাহ চাইলে সব সম্ভব। আমরা আবাসউদ্দিনকে অবশ্যই খুঁজে পাবো, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন। আব্বার কথা শুনে চিন্তা ছেড়ে দিলাম। আব্বা তো ঠিকই বলেছেন, আল্লাহ যদি চায় আমাদেরকে সবকিছু জানাতে, অবশ্যই আমরা সত্যিটা জানতে পারবো। বস্তির প্রতিটা ঘরে গিয়ে জিজ্ঞাসা করছি। এক লোক বলল আব্বাসউদ্দিন নামে একজন আমাদের বস্তিতে ছিল, সে তো অনেকদিন আগে এখান থেকে চলে গেছে। তার এক আত্মীয় আছে, ওই যে রাস্তার মোড়ের দোকান, সেখানে যান, জানতে পারবেন আব্বাসউদ্দিন এখন কই থাকে। লোকটার কথা মতো দোকানিকে গিয়ে জিজ্ঞাসা করলাম আব্বাসউদ্দিন চাচার বিষয়ে। আব্বাসউদ্দিন এখান থেকে চলে গেছে প্রায় 5 বছর। আব্বাসউদ্দিন বছর 2 আগে আমার কাছে আসছিল একটা দরকারি। তখন সে বলেছে সে নাকি কুমিল্লা মুরাদনগর তার গ্রামের বাড়ি থাকে। আঙ্কেল, আপনি যদি চাচার বাড়ির ঠিকানাটা জানেন। জানি। কুমিল্লা মুরাদনগর গিয়ে রিকশায় করে মুরাদনগর ভূমি অফিসের সামনে যেয়ে পায়ে ঘুরে পেছনে দেখবে আব্বাসউদ্দিনের বাড়ি, আর যে কাউকে জিজ্ঞেস করলে বাড়ি দেখিয়ে দেবে। দোকানদার আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে আব্বাকে বললাম আমি বাসায় চলে যাই, তুমি মহাখালী বাস টার্মিনালে গিয়ে কুমিল্লা যাবার জন্য 2টা টিকিট কেটে নিয়ে আসো। রাতের বাসে কুমিল্লা যাব। রাতে খাবার পর আব্বা আর আমি রেডি হয়ে মহাখালী বাস টার্মিনালে আসলাম। রাত 9টায় বাস ছাড়লো। আমি বরাবরই বাসে উঠলে ঘুমিয়ে পড়ি। আজও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। স্বপ্নে দেখলাম হিসাম খুব মন খারাপ করে বসে আছে, খাবার খাচ্ছে না। স্বপ্নটা দেখে মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। আর ঘুমাতে পারলাম না। হিসামের মুখ শুধু চোখের সামনে ভাসছে। ভোর 4:30টায় কুমিল্লা গিয়ে নামলাম। সেখান থেকে
মুরাদনগরের বাসে উঠে মুরাদনগর গেলাম। রিক্সা নিয়ে ভূমি অফিসের সামনে এসে একজনকে জিজ্ঞাসা করলাম আব্বাসুদ্দিন চাচার বাসা কোথায়। লোকটার সাথে করে আব্বাসুদ্দিন চাচার বাসায় নিয়ে গেল আমাদেরকে। চাচা অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আমি সালাম দিয়ে পরিচয় দিলাম। চাচা, আমি অবনী হিসামের বউ। হিসামকে মনে আছে আপনার? আপনি যাকে ছোটবেলায় লালন পালন করেছেন। মা, তুমি আমার হিসামের বউ। আমার হিসাম কেমন আছে? সে এখন অনেক বড় হয়েছে। জানো, হিসামকে আমি অনেক আদর যত্নে বড় করেছি। অনেক বছর হয়ে গেল আমার হিসাম বাবাকে দেখি না, খুব দেখতে ইচ্ছে করে। যখন খুব দেখতেই ইচ্ছে হয় তাহলে কেন এতগুলো বছরে একবারও হিসামের খোঁজ নেননি? সে কিভাবে আছে, ভালো আছে না খারাপ আছে, অন্তত একবার খোঁজ নিতে। কি করে খুঁজে নেব? বয়ে হিসামের সাথে এখনো দেখা করতে পারিনি। আর হিসাম বাবাকে তো রাজিয়া বেগম বাসা থেকে বের হতে দেয়নি। আচ্ছা মা, এবার বলো, তুমি আমার খোঁজ পেলে কিভাবে আর কেন আসছো? হিসাম আপনার নাম বলেছিল। আপনি নাকি অনেক কিছু জানেন যা হিসাম জানে না। হিসামের অতীত স্মৃতি কিচ্ছু মনে নেই, তাই তার কাছ থেকে আমি কোনো কিছু জানতে পারিনি। কেন আপন মা ভাই হয়ে হিসামকে পাগল বানিয়ে রাখছে? মা, কাকে বলছো মা? ওই রাক্ষসী রাজিয়া বেগমকে? সে তো হিসামের কেউ হয় না। চাচা, আপনি কি বলছেন? শাশুড়ি মা হিসামের মা না? তাহলে হিসামের মা কোথায়? আকিব ভাইয়া হিসামের ভাই হয় না? চাচা, আপনি পুরো ঘটনা বলুন। হিসাম যখন তার মায়ের পেটে, তখন হিসামের বাবা অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়। কয়েকদিন হাসপাতালে থাকার পর মৃত্যু হয়। মরার আগে সব সম্পত্তি হিসামের মা হাফসা আহমেদের নামে করে দেন। সমস্ত ব্যবসা হাফসা আহমেদ নিজ হাতে সামলায়। হাফসা মেমকে ব্যবসা দেখাশোনায় সাহায্য করেন ম্যানেজার রাকিবুল্লাহ। রকিবুল্লাহ হলো রাজিয়া বেগমের স্বামী আর আকিবের বাবা। হিসাম বাবা যখন 4 বছর, হাফসা মেমের 2টা কিডনি নষ্ট হয়ে যায়। অনেক ডাক্তার দেখিয়েছে মাদ্রাস, আমি রেখেতেও গিয়েছে। ডাক্তার বলেছে লাস্ট মুহূর্তে সমস্যা ধরা পড়েছে, তাই আর বাঁচানো সম্ভব না। 3 মাসের সময় দেয়। হিসামের মা আর বাঁচবে না, এটা শোনার পর উকিল ডেকে এনে সবকিছু হিসামের নামে উইল করে দেন। উইলে লেখা ছিল আমি আমার সব সম্পত্তি, অফিস, ব্যবসা আমার একমাত্র পুত্র হিসাম আহমদ নামে উইল করে দিলাম। হিসাম যখন প্রাপ্তবয়স্ক হবে এবং বিয়ে করে সন্তানাদি হবে, তখন সেই সহায় সম্পত্তি আসল মালিক হবে। হিসাম সাবালক না হওয়া পর্যন্ত সবকিছু দেখাশোনা করবে রকিবুল্লাহ। আমি তাকে পাওয়ার অফ এটুনি দিয়ে গেলাম। হিসাম খুব মেধাবী শিক্ষার্থী ছিল, সকল ক্লাসে প্রথম হতো। হাফসা ম্যাম মারা যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে হিসামকে আমার হাতে দিয়ে বলেছিল, আমি বেঁচে থাকতে তুমি হিসামের যেভাবে দেখাশোনা করছো, আমি মরে যাবার পর সেভাবে দেখাশোনা করবে। আব্বাস, কথা দাও আমাকে। আমি হাফসা ম্যামকে কথা দিয়েছিলাম হিসামকে নিজের সন্তানের মতো আদর যত্ন করে বড় করব। লেখাপড়ায় হিসাম মেধাবী ছিল বলে রাজিয়া বেগমের হিংসা লাগে। আকিব লেখাপড়াতে ভালো ছিল না। নিজের ছেলে মানুষ হতে পারবে না, অন্যের ছেলে ভালো হবে, এটা রাজিয়া বেগম মানতে পারেনি। হিসামকে সে এই ড্রাগস ওষুধগুলো নিয়মিত খেতে দেন। আমি প্রতিবাদ করতে গেলে বলে তুই চাকরের মতো থাক। রাজিয়া বেগমের স্বামী ম্যানেজার রকিবুল্লাহ কি সব জানতেন হিসামকে ড্রাগস খাওয়ানো হচ্ছে? না, সে জানতেন না। সে ভালো মানুষ ছিলেন। আমি তাকে বলেছিলাম আপনার স্ত্রী ছেলে মিলে হিসাম বাবাকে ক্ষতিকারক ওষুধ খাওয়াচ্ছে। সে তার স্ত্রী আর ছেলেকে মারধর করে আর বলে যদি কখনো হিসামের ক্ষতি করতে চাও তাহলে আমি নিজ হাতে তোমাদেরকে পুলিশের হাতে তুলে দেব। রাজিয়া বেগম নিজের ভুল স্বীকার করে। সে আর কখনো এমন কাজ করবে না বলে রাকিবুল্লাহকে কথা দেয়। এর কিছুদিন পর রাকিবুল্লাহ মারা যায়। রকিবুল্লাহ কিভাবে মারা গেছে? সুস্থ মানুষ ছিল, রাতে খাওয়ার পর শুয়েছিল। সকালে রাজিয়া বেগম চিল্লাপাল্লাতে ঘুম ভেঙে যায়। গিয়ে দেখি রকিবুল্লাহ মারা গেছে। রাজিয়া বেগম বলল কিছুক্ষণ আগে প্রেশার বেড়ে অজ্ঞান হয়ে পড়ে পানি ঢালছিলাম, মারা গেল। অনেক কান্নাকাটি করলো রাজিয়া বেগম ও আকিব। কিন্তু আমার মনে সন্দেহ হয়েছে। কি রকম সন্দেহ? রকিবুল্লাহকে মেরে ফেলা হয়েছে? হ্যাঁ, সেরকম সন্দেহ হয়েছে। সন্দেহ করার কারণ আছে। রকিবুল্লাহর কখনোই হাই প্রেশার ছিল না। তাহলে আপনি মনে করেন রকিবুল্লাহকে খুন করেছে রাজিয়া বেগম? হ্যাঁ, খুন করেছে। টাকার জন্য রাজিয়া বেগম সবকিছু করতে পারে। সব ঘটনা শুনে আমি আব্বাসুদ্দিন চাচাকে বললাম আমরা পুলিশকে সব জানাবো। রাজিয়া বেগমের
এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ করব। সে যে এতগুলো বছর হিসামকে পাগল বানিয়ে রাখছে, হিসামের টাকা আত্মসাৎ করছে, সব কিছু পুলিশকে আপনি বলবেন। চাচা, আপনি আমাদের সঙ্গে চলেন। মা, আমি অসুস্থ, কিভাবে এত দূর যাব? চাচাকে অনেক বুঝিয়ে রাজি করালাম আমাদের সাথে যাবার জন্য। চাচাকে বললাম, আপনি আমাদের বাসায় থাকবেন, আমার আম্মা আপনার দেখাশোনা করবে, কোনো চিন্তা করবেন না। চাচা, আপনি কি চান না হিসাম তার অধিকার ফিরে পাক, আর হিসামের সাথে যারা অন্যায় অত্যাচার করেছে তাদের শাস্তি হোক? চাচা বলল, চাই, 100 বার চাই। ওই ডাইনি রাক্ষসী রাজিয়া বেগমের আর তার ছেলে আকিবের শাস্তি হোক। সেদিনই আব্বাস উদ্দিন চাচাকে সঙ্গে নিয়ে ঢাকা চলে আসলাম। আব্বার পরিচিত এক উকিল আছে, তার সাথে পরামর্শ করলাম। সে বলল থানায় গিয়ে কেস ফাইল করতে। আব্বা, আমি, আব্বাসউদ্দিন চাচা 3 জন মিলে থানায় গেলাম। ওসি আকমাল শেখ আব্বাসউদ্দিন চাচার কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনে বললেন, এত বড় অন্যায় করে কেউ বাঁচতে পারবে না, ওই মহিলাও বাঁচতে পারবে না। আমি কালই আপনাদের বাসায় গিয়ে রাজিয়া বেগমকে আটক করব। তদন্ত করে দেখার পর সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আইন তাকে কঠোর শাস্তি প্রদান করবে। পরের দিন আমি হিসামের কাছে চলে আসলাম। শাশুড়ি মা আমার সাথে রাগারাগি শুরু করে দিল। বলল, তোমার মা নাকি অসুস্থ, তাহলে তুমি কুমিল্লা গিয়েছিলে কেন? শাশুড়ি মা জানলো কি করে আমি কুমিল্লা গিয়েছিলাম? আমি বললাম, কি বলছেন আম্মু, আমি কিসের জন্য কুমিল্লা যাব? মিথ্যা বলো না, ড্রাইভার তোমাকে দেখছে, তুমি, তোমার বাবা আর একটা বয়স্ক লোক কুমিল্লার বাস থেকে নেমেছো। ধরা পড়ে গেছি, কথা অন্যদিকে ঘুরিয়ে স্বীকার করতে হবে। ও, এই কথা! যে বয়স্ক চাচাকে ড্রাইভার আমাদের সঙ্গে দেখেছে তার বাড়ি কুমিল্লা। সে আমার আব্বুর ফুফাতো ভাই। ঢাকা আসছিল ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে বাসে তুলে দিতে গিয়েছিলাম। শরীর বেশি খারাপ থাকার কারণে কুমিল্লা যেতে পারলেন না। শাশুড়ি মা আমার কথা মেনে নিলেন। আমি তাড়াতাড়ি হিসামের কাছে আসলাম। 4 দিন ধরে হিসামকে দেখি না। রুমে যেয়ে দেখি হিসাম ঘুমাচ্ছে। হিসামের কপালে চুমু দিলাম, সে জেগে উঠল। অবনী, তুমি আসছো? তোমাকে ছাড়া খুব কষ্ট হচ্ছিল আমার। আমারও কষ্ট হয়েছে শোনা, তোমাকে ছাড়া এই 4 দিন থাকতে। হিসাম আমাকে জড়িয়ে ধরছে, আমিও চাপটে ধরে রইলাম কিছুক্ষণ। চাচার বলা কথাগুলো হিসামকে বললাম। হিসামের জীবনে কি ঘটেছিল, যাকে সে মা জেনে আসছে সে তার মা না, আর যাকে বাবা মনে করত সেও তার বাবা না। তাদের কারোর সাথে হিসামের রক্তের সম্পর্ক নেই, তার মা বাবা বেঁচে নেই। সমস্ত কিছু হিসামকে বললাম। আমার কথা শুনে হিসাম স্তব্ধ হয়ে গেছে। হিসাম হয়তো কান্না করে দিবে, তার চোখের কোণায় পানি জমে উঠেছে। জান, মন খারাপ করে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমার পাশে আমি আছি, আল্লাহ তাআলার রহমত আছে। না হলে যে আমি বিয়ের জন্য রাজি ছিলাম না। তোমাকে দেখার পর তোমার মায়ায় জড়িয়ে গেছি। তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আমার কথায় হিসাম চোখ মুছে আবার আমাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ অবনী, অনেক ভালোবাসি তোমাকে। তুমি না হলে আজ আমি পাগল হয়েই থাকতাম। আরে পাগল, তোমার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, সবকিছু মহান আল্লাহর শুকরিয়া। হিসামকে বললাম, আব্বা পুলিশ নিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সঙ্গে আব্বাসউদ্দিন চাচাও আসবে। পুলিশ তোমাকে যা যা জিজ্ঞেস করবে তুমি ঠিকঠাক ভাবে উত্তর দিও। আর শোনো, রাজিয়া বেগম কিন্তু খুব ধৃত মহিলা, পুলিশের সামনে হয়তো মায়া কান্না শুরু করে দিবে। তুমি তার মায়া কান্নায় গলে যেও না। হিসাম বলল, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। পুলিশ নিয়ে আবার চলে আসছে। রাজিয়া বেগম পুলিশ দেখে অবাক। ওসি আকমাল শেখ রাজিয়া বেগমকে বলল, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি সিয়াম আহমেদকে ড্রাগস মেডিসিন সেবন করিয়ে মানসিক রোগী করে রেখেছিলেন। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। আমি কেন আমার নিজের ছেলের সাথে অন্যায় করব? আব্বাসউদ্দিন চাচা ওসিকে বললেন, স্যার, এই মহিলা মিথ্যা বলছে। সে হিসামের মা না, সে ম্যানেজার রকিবুল্লাহর স্ত্রী। হিসামের মা হাফসা আহমেদ হিসামকে 4 বছরে রেখে মারা গেছে। ওসি আকমাল শেখ হিসামের কাছে জানতে চাইল, আপনি বলেন, উনি কি আপনার মা নাকি মা না? ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো কি সত্যি? আপনাকে কি রাজিয়া বেগম অত্যাচার করেছেন? ওসির প্রশ্ন শুনে হিসাম ঘাবড়ে গেলেও পরেক্ষণে বলতে শুরু করলো, আসলে আমি জানি না উনি আমার মা কিনা। আর ছোটবেলার স্মৃতি মনে নেই। আমাকে উনি যে মেডিসিন খাওয়াইছে
তাতে আমার স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে পড়ছে। কিন্তু আমি বুঝতে পারি সে আমার মা হতেই পারে না। কোনো মা নিজের ছেলের ক্ষতি চায় না কখনো। মেয়েকে অনেক আদর যত্ন করে আর আমাকে পাগল বলে অবজ্ঞা করে। মা হয়ে এটা কি করতে পারতো? হিশামের কথা অনুযায়ী রাজিয়া বেগম ও আকিবকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। রাজিয়া বেগম স্বীকার করল সব কিছু হিশামের সম্পত্তি। তার স্বামী সব সম্পত্তি ছোট ছেলে হিশামের নামে উইল করে দিয়ে গেছে। হিশাম তার নিজের পেটের সন্তান। আমি থানায় যেয়ে ওসি আকমাল শেখকে বললাম, রাজিয়া বেগম নিজে আমাকে বলেছে, আমরা হিশামের সাথে যা করছি করতে দাও, বেশি বাড়াবাড়ি করলে তোমার খারাপ হবে। তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে তোমাকে জমি লিখে দিব। এখন আপনিই বলুন, মা হলে এমন করতে পারতো? আসলে কি জানেন, আমি আপনাদের দুই পক্ষের কথা শুনে কনফিউশনে পড়ে যাচ্ছি। আপনারা বলছেন রাজিয়া বেগম সিয়ামের মা না, কিন্তু রাজিয়া বেগম কিছুতেই মানতে চাইছে না সে সিয়ামের মা নয়। স্যার, আপনি বোঝার চেষ্টা করুন। রাজিয়া বেগম আমাকে জমির লোভ দেখিয়েছে, বলেছে তুমি যদি আমার কথা রাখো, আমি যা করি তা প্রতিবাদ না করো, তাহলে আমি তোমাকে জমি লিখে দিব। তাহলে সে কি করে হিসামের মা হয়? মা হয়ে ছেলের সাথে এটা করতে পারতো? আমি একটা ডিসিশন দিতে চাই। কি ডিসিশন স্যার? রাজিয়া বেগম ও সিএম এর ডিএনএ টেস্ট করাবো। ডিএনএ টেস্ট করতে হলে উপর থেকে পারমিশন নিতে হবে। আপনি যদি চান তাহলে আমি সব ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা স্যার, ডিএনএ টেস্টের ব্যবস্থা করেন, তখনই প্রমাণ হয়ে যাবে হিসাম রাজিয়া বেগমের ছেলে কিনা। কয়েকদিন অপেক্ষা করেন, পরে জানতে পারবে কে সত্য কথা বলছে আর কে মিথ্যা বলছে। আমি দোটানায় পড়ে গেলাম। কি আছে ডিএনএ টেস্টের রিপোর্টে? অপেক্ষা করতে থাকলাম। ডিএনএ টেস্টের রিপোর্ট আসলো, প্রমাণিত হলো হিসাম রাজিয়া বেগমের ছেলে না। আকিবের সঙ্গেও রক্তের সম্পর্ক নেই হিসামের। রাজিয়া বেগম আর আকিব আদালতে অপরাধী সাব্যস্ত হলো। রাজিয়া বেগমকে 12 বছর, আকিবকে 8 বছরের জেল দিল আদালত। হিসামকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তার চোখের দিকে তাকাতে পারছি না। অনেক দুঃখী মনে হচ্ছে হিসামকে। আমি তাকে বললাম, শোনো জান, যার কেউ নেই তার আল্লাহ আছে, আর এখন তোমার পাশে আমি তো আছি, ইনশাল্লাহ সারা জীবন থাকবো। আব্বাস উদ্দিন চাচা প্রায় 1 মাস আমাদের বাসায় ছিল। চাচা এসে আমাকে বলছে, বৌমা, সব ঝামেলা শেষ হয়ে গেছে, এখন আমি কুমিল্লা চলে যাই। চাচাকে বললাম আরো কয়টা দিন থেকে যেতে। চাচা বললেন, না বৌমা, অনেকদিন তো থাকলাম, পরে আবার আসবো সময় করে। আমাদের কথার মাঝে হিসাম এসে চাচাকে বলল, চাচা, আমার কি এই দুনিয়াতে রক্তের সম্পর্কের কেউ নেই? সব মানুষের সব কিছু আছে, আমার নেই কেন? তোমার আব্বু এতিমখানায় মানুষ হয়েছে, তার কেউ ছিল না। তোমার আব্বু লেখাপড়ায় ভালো ছিল বলে তাকে এতিমখানা পক্ষ থেকে উচ্চ শিক্ষার সুযোগ দেয়। তোমার আম্মু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে তখন তোমার আব্বুর সঙ্গে পরিচয় হয়। তোমার আব্বু ভালোবেসে তোমার আম্মুকে বিয়ে করে। এতিম পিতামাতাহীন মেয়েকে বিয়ে করছে বলে তোমার দাদু তোমার আব্বুকে ত্যায্যপুত্র করে। তারপর থেকে তোমার দাদুর বাড়ি আর কারোর সাথে তোমার আব্বুর সম্পর্ক ছিল না। আমার দাদার বাসা কোথায়? আমি তা বলতে পারবো না, তোমার আম্মু নিষেধ করেছে। বললে প্রবলেম কি চাচা? প্লিজ বলুন। হাফসা ম্যাম মনে করতেন তার জন্য তোমার আব্বুকে তোমার দাদু ত্যায্যপুত্র করে। তোমার আব্বু মরার পর কেউ দেখতে আসেনি। তার ছেলে তাদের কাছে গেলে তারা তাকে কখনো দেখতে পারবে না। তোমার আম্মুর ইচ্ছা তুমি যেন কোনোদিন তাদের কাছে না যাও। ঠিক আছে, আমি আমার আম্মুর কথা রাখবো। যারা আমার আম্মুকে মেনে নেয়নি, আব্বুকে ত্যায্য করেছে, মারা যাওয়ার পর নিজের ছেলেকে দেখতে আসেনি, তারা আমার কেউ হতে পারে না। আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হয়েছে। হিসাম নিজে এখন ব্যবসা, অফিস দেখাশোনা করে। মাঝে মাঝে আমিও অফিসে যেয়ে হিসামকে হেল্প করি। আমাদের 2 জন ছেলে মেয়ে। ছেলে রিয়ান, বয়স 7, আর মেয়ে অথৈ, বয়স 3। হিসাম ছেলে মেয়েদের অনেক ভালোবাসে। হিসাম এখন সব সময় বলে, অবনি দেখো, পৃথিবীতে আমার রক্ত সম্পর্কের কেউ ছিল না, আল্লাহ আমার মা বাবাকে আবার ফিরিয়ে দিয়েছে। আমার সন্তান 2টা, আমার মা আর বাবা। আমার মা বাবা এখন আমাদের সাথে থাকে। হিসাম আম্মা আব্বাকে নিয়ে আসছে। আমি বলছিলাম, শ্বশুর শাশুড়ি মেয়ের জামাইয়ের বাসায় থাকবে, লোকে কি বলবে? হিসাম আমার কথা না শুনে নিজে গিয়ে আম্মা আব্বাকে নিয়ে আসছে। সে বলে, যা বলার বলি, মনে করবো আমার শ্বশুর শাশুড়ি আমার নিজের মা বাবা।
আব্বাসুদ্দিন চাচা মারা গিয়েছে কিছুদিন আগে, অনেক অসুস্থ হয়ে পড়েছিল। হিসাম আব্বাসুদ্দিন চাচাকে ঢাকায় এনে চিকিৎসা করিয়েছে আমাদের বাসায় রেখে, তবুও ভালো হয়নি। আমি হিসামের মতো পবিত্র মনের মানুষকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করি। হিসাম আমাকে স্ত্রী হিসেবে পেয়ে সুখী। আমি যা বলি, যা চাই, হিসাম সব সময় আমার স্বপ্ন পূরণ করতে চাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সংসারে যেন সুখ শান্তি চিরদিন অমলিন থাকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।